ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমি আমি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের শিডিউল ক্লাস ছিল নয়টায়। এখন 9টা 4। এখনো পর্যন্ত আমাদের মনে হয় উপস্থিতি একটু কম আছে। আমরা আর 2-1 মিনিট একটু অপেক্ষা করি, হ্যাঁ। তারপরে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করবো আশা করছি। এগুলি নাম্বার সব বন্ধ আমার। কেন? তো পরের সপ্তাহে নির্বাচন, যারা নির্বাচনে দাঁড়াইছে এ হইবে প্রধানমন্ত্রী। তারেক জিয়া ভাবতে আছে আমি প্রধানমন্ত্রী, ডাক্তার শফিকও ভাবতে আছে আমি প্রধানমন্ত্রী। শফিকুর রহমান জামাত দিয়ে যে দাঁড়াইছে। হম। আলহামদুলিল্লাহ, আমরা ব্যাক করছি, আমাদের উপস্থিতি মোটামুটি ভালো আছে। তাহলে আমরা আজকে আমাদের নতুন সেশনটা শুরু করব, ঠিক কি না? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। হুম। বলেন তো, আজকে আমরা আমরা একটা নতুন কোর্স পড়বো, এটা কি নাম কি? কাস্টমস।
কাস্টমস অ্যান্ড বন্ড ম্যানেজমেন্ট, এইটার দুটো পার্সপেক্টিভে আমরা দেখব। একটা হলো যারা আমরা কনসালট্যান্ট পরীক্ষা দেব, এই কনসালট্যান্ট পরীক্ষা যারা দেব তাদের জন্য কিছু ভিন্নতর আলোচনা প্রয়োজন হবে। আর যারা বন্ড এবং কাস্টমস এবং বন্ড ম্যানেজমেন্টকে আমরা উপজীব্য ধরে ক্যারিয়ারে, আমাদের লাইফে, আমাদের পার্টিসিপেশনে এটাকে গ্রহণ করব, সেটা একটু ডিফারেন্ট ওয়েতে আলোচনা হবে। হ্যাঁ, সেজন্য প্রথম আমরা যে আলোচনাগুলো করব সেটা মোটামুটি হবে আমাদের কনসালট্যান্ট এক্সাম ওরিয়েন্টেড, ঠিক আছে? তারপরে এর বাইরে যে আমাদের যে আলোচনাটা থাকবে সেটা আমরা একটু ডিপে যাব, যে কাস্টমস এর সাথে বন্ড কিভাবে কাজ করে, বন্ড কিভাবে মার্কেটকে ফেসিলিটেট করে, বন্ড কিভাবে বাংলাদেশের এক্সপোর্টকে পুষ্টি আপ করার জন্য ভূমিকা পালন করে, এবং বন্ড ব্যবস্থাকে আমাদের রেগুলেটরি অথরিটি কাস্টমস এবং অন্যান্য অথরিটি যারা আছে তারা কিভাবে সেটাতে দায়িত্ব পালন করে, সর্বোপরি ইকোনমিতে তারা কি রোল প্লে করে, এবং এটার জন্য যে ল, রুলস, রেগুলেশনস ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল, সেগুলো কিভাবে ভূমিকা রাখে, কন্ট্রোল করে, সেটাকে মডিফিকেশন করে, সেটাকে রেগুলেট করে, সেটা আমরা দেখব। আমরা এটা দেখতে যে কিছু বিষয় আমরা পড়ব। প্রথম আমরা যেটা বললাম, আমরা এইটাকে আমরা কিভাবে নেব, আমাদের কনসালট্যান্ট এক্সামকে আমরা ভিত্তি ধরে আমরা আগাতে চাই। হ্যাঁ, আগাতে চাইলে আমরা প্রথম যে বিষয়টা দেখব সেটা আমরা লিখছি কাস্টমস অ্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট কনসালট্যান্ট গ্রুপ। এই কনসালট্যান্ট গ্রুপে আমরা এটা আমাদের ঠিক কনসালট্যান্ট পরীক্ষাতে যেই প্রশ্নগুলো আসে, যেই ধরনের প্রশ্নগুলো আমরা প্রত্যাশা করি এবং অতীতে আসছে, সেই প্রশ্নগুলোর উত্তরপত্র যদি আমরা লিখতে পারি তাহলে আমরা পরীক্ষায় পাশ করব। এই বিষয়গুলো আমরা আগে দেখব। এইটা দেখার পরে একটা জায়গাতে মোটামুটি আমরা এখানে সমাপ্তি রেখা টানবো। তারপরে আমরা যারা বিশদভাবে অন্যান্য বিষয়গুলো আইনের জানতে চাই সেগুলো আমরা জানবো। এটা দেখতে যে আমরা প্রথম আজকে আমরা দেখছি এখন তো পর্যন্ত আমাদের পার্টিসিপেশন নাও, যাদের মাইকটা অন আছে একটু অফ করে রাখবেন। হ্যাঁ, এটা আমাদের 30। আমরা এই জায়গাতে আমাদের সেলফ ইন্ট্রোডাকশনের একটা বিষয় ছিল, আমরা এখানে আর ওইটাতে যাব না সেলফ ইন্ট্রোডাকশনে। হ্যাঁ, আমরা শুধু এতটুকু জানতে চাই এই ক্লাস থেকে আমাদের প্রত্যাশাটা কি, আমরা ক্লাস থেকে কতটুকু কি জানতে চাই। আপনারা একটু বলেন তো ক্লাস থেকে আপনারা কি শিখতে চান আসলে। আমরা এই জায়গাগুলোতে আমি দুটো ইস্যু আলাপ করছি। একটা হলো উই আর গোয়িং টু sitting for the upcoming consultant exam. Another one is very much clear to us. I also discussed and disclosed for become the manager as the customs bond, export oriented farm, import oriented farm, and the farm they are taking the duty drawback and releasing the goods using the bank guarantee from the customs authority subsequent export. হ্যাঁ, এইগুলো বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। আমরা এখানে আলাপ করব যে কোম্পানিগুলো বন্ড ফ্যাসিলিটি ইউজ করে পণ্য আমদানি করে, সেগুলো রপ্তানি করে। আবার কিছু কোম্পানি আছে যারা ডিউটি ড্রব্যাক নেই, আমদানির সময় সরকারকে শুল্ক কর পত্র দিয়ে আসে, যাদের বন্ড লাইসেন্স নেই, সেই তাদের মেকানিজম, সেগুলো আমরা একটু দেখব। আর একটা বিষয় আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বছর সরকার, এবছর তো বলা যায়, গত বছর সরকার কিছু ফ্যাসিলিটেট করছে। যে সমস্ত কোম্পানিগুলোর বন্ড লাইসেন্স নেই তারা যদি ব্যাংক গ্যারান্টি দিয়ে কোনো নিয়ম কানুন পরিপালন করে কাঁচামাল আমদানি করে এবং সেটা যদি যথাযথভাবে রপ্তানি হয়, তাহলে ওই ব্যাংক গ্যারান্টি দিয়েই তাদের শুল্ক কর আনা হয়েছিল, এক্সপোর্ট হওয়ার পরে তাদের ব্যাংক গ্যারান্টি টাকা ফেরত দিবে, ডিউটি ড্রব্যাক তাদের যাওয়া লাগবে না। এই একটা বিষয়, এই বিষয়গুলো আমরা আলাপ করব। এর বাইরে আপনাদের কিছু প্রত্যাশা আছে কিনা, যদি কিছু থাকে বলেন, আমরা সেটাতে ইনসার্ট করব, কোর্সের ভিতরে অন্তর্ভুক্ত করব। বলেন তো আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা। লোকাল প্রোডাকশনের ক্ষেত্রে লোকাল প্রোডাকশন লোকালে সেল করার ক্ষেত্রে বন্ড আমাদের কি ধরনের কাজে লাগে, এই ধরনের একটু প্রশ্ন থাকলে ভালো হতো। গুড। লোকাল সেল করার জন্য বন্ড লাগে না। বন্ড তো বললাম, আপনি যদি পণ্য এক্সপোর্ট করেন, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দ্য বন্ড।
বন্ডের মেইন মেকানিজম হচ্ছে আপনার এক্সপোর্ট হইতে হবে। এই এক্সপোর্ট করার জন্য আপনি পণ্য কিনবেন। এইবার পণ্য কিনতে গেলে আপনি লোকাল মার্কেট থেকেও কিনতে পারেন, ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও কিনতে পারেন। ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কিনলে আপনার ওটার উপরে শুল্ক কর আরোপিত হতে পারে, কাস্টম ডিউটি হতে পারে, রেগুলেটরি ডিউটি হতে পারে, সাপ্লিমেন্টারি ডিউটি হতে পারে, ভ্যালু এডেড ট্যাক্স ভ্যাট হতে পারে। হ্যাঁ, এগুলো আপনাকে দিতে হবে। আপনি যদি বন্ড আপনার থাকে সেগুলো আপনি দেবেন না, এই শুল্ক করগুলো আপনি দেবেন না, না দিয়ে বন্ডের আওতায় মালটা আনবেন। সরকারের একটা নির্দিষ্ট জায়গা থাকে যেটা হলো ওয়্যার হাউস, এটা কিন্তু বন্ডেড ওয়্যার হাউস। নিজের গোডাউনে মালগুলো রাখতে পারবেন না, সরকারের গোডাউনে রাখবেন, কাঁচামাল উপকরণ রাখবেন। এইটা আপনি নিয়মের ভিতরে থেকে আস্তে আস্তে নেবেন, নিয়ে ফিনিশ প্রোডাক্ট তৈরি করবেন, সর্বশেষ এক্সপোর্ট করে দেবেন। হ্যাঁ, আর আপনি এক্সপোর্ট করা, আপনি একটা মাল আছে আপনার, একটা এক্ষুনি ইমার্জেন্সি, আপনি ইম্পোর্ট করবেন না। ইম্পোর্ট করাচ্ছে লোকাল মার্কেটে কিনলে আপনি কম দামে কিনতে পারেন, তখন আপনি কম দামে কিনবেন। এই কম দামে কেনার সময় আপনার মূসক প্রযোজ্য হতে পারে। আপনার যদি একটা বন্ড লাইসেন্স থাকে, আপনি মূসক দিবেন না, না দিয়ে আপনি পণ্য কিনবেন, সরকারের কাছে একই নিয়মে ডিক্লেয়ার করবেন, নিয়ম শৃঙ্খলার ভিতরে লোকাল মার্কেট থেকে কেনার পরে ওইটা ওয়্যার হাউসে যাবে, তখন আপনার বন্ডেড পণ্য হিসাবে সেটা পরিগণিত হবে। এইটা হিসেব কিতাব নিয়ম কানুনের মধ্য দিয়ে এই র মেটেরিয়ালস গুলো পর্যায়ক্রমে আপনি নেবেন, ফিনিশ প্রোডাক্ট তৈরি করবেন, তারপরে আপনি এক্সপোর্ট করে দেবেন। বন্ডের মেইন ফ্যাসিলিটিস হলো সকল কার্যক্রম সম্পাদিত হবে, আমদানির ক্ষেত্রে ক্লাসিফিকেশন হবে, আপনার লোকাল মার্কেট থেকে কেনার পরে শুল্ক করের চালান ইস্যু করতে হবে, কিন্তু আপনি সরকারকে শুল্ক কর পরিশোধ করবেন না। শুল্ক কর কেন পরিশোধ করবেন না? আপনার এই পণ্য দেশে কনজিউম হবে না, দেশের বাইরে কনজিউম হবে। আমাদের আইনে আমাদের আইনে বলা আছে যে যদি পণ্য বিদেশে রপ্তানি করা হয় তাহলে দেশের মার্কেট থেকে কিনলে তাকে মূসক দেওয়া লাগবে না, দেশের বাইরে থেকে আমদানি করলে তাকে মূসক সহ অন্য কোনো শুল্ক কর দেওয়া লাগবে না। কিন্তু যদি রপ্তানি না হয় তাহলে দেওয়া লাগবে। এইটাই হলো মূসকের মেইন বন্ডের মেকানিজম। কাজে যদি আপনি রপ্তানি না করেন, বন্ড কাজ করবে না, কোনো ফ্যাসিলিটেট কাজ করবে না। কাজে দেশীয় বাজারে বিক্রির আলোচনা আসতে গেলে সেই জায়গায় বন্ডের আলোচনা আসবে না। ঠিক আছে? এটা কি স্যার রপ্তানির ক্ষেত্রে সকল এইচএস কোডের ক্ষেত্রে প্রযোজ্য? এটা যত আইটেম আছে রপ্তানির সব ক্ষেত্রে প্রযোজ্য? রপ্তানি তো হাজার হাজার এইচএস কোড আছে। কথা হলো আপনি একটা সার তৈরি করবেন, এই সার তৈরি করতে সাবসিকুয়েন্ট যে উপকরণগুলো লাগবে, যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফ্যাসিলিটেট গুলো লাগবে, সেইগুলো এর জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে? আপনি ওই ব্যাটে যেরকম আমরা দেখছি আমরা সহ ঘোষণা করি, এই জায়গাতেও সহ ঘোষণা করতে হয়। একটা সার তৈরি করতে করতে আপনার যে উপকরণগুলো লাগবে, যেই সেবা, সেটা ম্যাটেরিয়ালস হোক সেটা সেবা হোক, সেইগুলো সবগুলোতে আপনি ফ্যাসিলিটি পাবেন। এটা এটা কি স্যার আবার প্রথমে ডিক্লারেশন দিতে হবে আমি কি কি এক্সপোর্টের এগেনস্টে কি কি আনবো, ইম্পোর্ট করবো এক্সপোর্টের এগেনস্টে? ওটা কি ডিক্লারেশন দিতে হবে আগে? হ্যাঁ, তা নাহলে তো হবে না। আমরা কর্তৃপক্ষ আমরা পড়বো, এন্টাইটেলমেন্ট নিতে হবে তো, আগে আপনার হুম, অনুমোদন নিতে হবে না। আপনি জি জি আপনি কতটুকু আপনার সক্ষমতা আমরা দেখবো, আপনার মেশিনের সক্ষমতা কতটুকু আছে, আপনার কারখানার সক্ষমতা কতটুকু আছে, আপনার টাকা কতগুলো আছে। ভাই আপনার 10 লাখ টাকা পুঁজি নাই, আপনি 3 কোটি টাকা র মেটেরিয়ালস ইম্পোর্ট করে বসলেন, তো আপনি কি করবেন? আপনি তো ছাড়াতে পারবেন না, দেশের অর্থনীতিকে বিপদে ফেলবেন। এই জি জন্য আপনার এটার অনেক ফ্যাসিলিটি আছে, সেগুলো আমরা দেখবো। আপনার সামর্থ্য থাকবে, আপনার ফ্যাক্টরি ইন্সপেকশন হবে, আপনার সক্ষমতা ইন্সপেকশন হবে, আপনার ব্যাংক ইন্সপেকশন হবে, হওয়ার পরে যদি দেখে যে আপনি 10 লাখ পিস সার তৈরি করতে পারেন, আপনি 10 লাখের অ্যাপ্রুভাল পাবেন। যদি কর্তৃপক্ষ দেখে যে না, আপনার ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু প্রডিউস অনলি 2 লাখ, দেন ইউ উইল গেট দ্য অ্যাপ্রুভাল ফর ইম্পোর্টিং দ্য র মেটেরিয়ালস ফর 2 লাখ সার্স, নো টু দ্য 10 লাখ। ঠিক আছে? ওকে স্যার। ওকে, আর কোনো প্রশ্ন, আর কোনো কিছু? স্যার একটা, স্যার আমার এক্সপেকটেশনের জায়গায় যদি আপনি বলতে হয় তাহলে সেটা হচ্ছে স্যার বেসিক বিষয়গুলো নলেজের নেওয়া, স্যার বেসিক বিষয়গুলো জানা। বেসিক বিষয়গুলো আমরা আলাপ করব, আমরা ডেফিনেশন গুলো তো দেখবো, বেসিক বিষয়গুলো আমরা থিওরি আলাপ করব, আমরা প্র্যাকটিক্যাল সেগুলো দেখবো। আর আমরা বলছি ক্লাস উইল বি ভেরি মাচ কম্বাইনেশন অফ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আমরা থিওরির সাথে সাথে প্র্যাকটিস গুলোকে দেখাতো, ফর দ্যাট ইউ মে রিকল দ্য মেমোরি, ফর দ্যাট ইউ মে লার্ন দ্য utmost থিংস ফ্রম দ্য সেশনস।
আর একটা জিনিস হলো আমরা যেটা বলি এখন আমাদের বলার উদ্দেশ্য আপনাদের কাছ থেকে আমরা বলছি আওয়ার ক্লাস উইল বি ভেরি মাচ রিসিপ্রোকাল। আমরা কিছু বলবো, আপনারা কিছু শুনবেন, আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা বলবেন, আমরা শুনবো। এই বলা এবং শোনার মধ্য দিয়ে আমাদের ক্লাসটা হবে মোর মোটিভেশনাল। ঠিক আছে? এই জন্যই এখানে আমাদের কাছে সরি আপনাদের কাছ থেকে এটা জানা। হ্যাঁ, ইসলাম, আমি আমি আবারও একটু ইন্টারাপ্ট করতেছি। আমি লুব্রিকেটিং ওয়েল বানাই, আমি সিএফও সিগমা ওয়েল। তো আমি লুব্রিকেন্ট হুম ওয়েল বানাই, আমি যখন বন্ড এবং বন্ড ফ্যাসিলিটি এনজয় করি এবং আমি হুম এক্সপোর্ট করি না, আমি কিন্তু ভ্যাট তখন যখন প্রথমে আমি গোডাউনে অর্থাৎ বন্ড গোডাউনে মাল ঢুকাই তখন আমি কোনো শুল্কায়ন হয় না। যখন আমি বন্ড গোডাউন থেকে ওয়ারহাউস থেকে মাল আমাদের লোকাল প্রোডাকশনে নিয়ে আসি তখন আমি শুল্কায়ন করি, এবং যখন আমি আবার সোল্ড আউট করি তখন কিন্তু ফেরত রিয়াত রিয়াত পাই। এই জন্য আপনাকে বলছিলাম এই প্রশ্নটা যে আসলে লোকাল সেল আমরা বলছি, সোল্ড আউট। আপনি তো ইউ আর দ্য ভেরি মাচ অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট। শোনেন আমি বলি, আমরা এখানে যারা আছে আমরা মোটামুটি আমাদের ধারণা আছে মোস্ট অফ দ্য পার্টিসিপান্টস আর ভেরি মাচ এলিমেন্টারি লেভেল। আমরা যখন আপনি আপনি একটু অ্যাডভান্সে আছেন তো আপনার কথা ঠিকই আছে। এই জন্য এই ক্লাসগুলোতে একটু কি হয় জানেন, কেউ একটু বেশি জানে, কেউ মাঝারি স্টাইলে জানে, কেউ একেবারে প্রাথমিক পর্যায়ে থাকে। হ্যাঁ, তো আমরা আমরা যখন এইগুলো ওইগুলোকে বিবেচনায় রাখি, এই জন্য আমি প্রথম ওই কথাটা বলছি। আপনার এই কথাটা বললে পুরো ক্লাস পাজলড হয়ে যাবে। আমরা যখন দেখবো, দেখেন বন্ড ফর হোম কনজাম্পশন আছে, সেটা আমরা আলাপ করব, সেটা ডিফারেন্সিয়াল কেস। ঠিক আছে? একটা জিনিস। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন ইম্পোর্ট করবেন, হ্যাঁ, ইম্পোর্ট যখন করেন আপনার আইএম কততে করেন? আপনার যেটা আছে আপনার আপনার যে জি আমি কমোডিটি IM7, জি আইএম জি কত? IM7 করে, জি আইএম আইএম সেভেন সেভেন আইএম ফোর, আইএম হ্যাঁ জি। সেভেন আইএম সেভেনে করেন। হ্যাঁ, আইএম সেভেন আমরা ডিটেইল আলাপ করব তখন। দেখেন ওখানে কিন্তু বেসিক বেসিক পার্থক্য যেটা হচ্ছে সেটা হলো শুল্কায়ন হবে না তা না, শুল্কায়ন না হলে কোনো ক্রমে কাস্টমস থেকে পণ্য বের করা যাবে না। শুল্কায়ন হবে কিন্তু আমি শুল্ক কর দিব না। ব্যাপারটা বুঝতে পারছি? রাইট, IM7 তার রাইট। মানে সম্পাদন হয়ে আসছে। হ্যাঁ, এইটা আপনি তো অ্যাডভান্স লেভেলে আছেন। আপনি হয়তো অনেক কিছু অনেক কথাগুলো আপনার কাছে মনে হবে উই আর রিপিটিং। হ্যাঁ, ব্যাপারটা তা না। আপনার কাছ থেকে আমরা অনেক বেনিফিটেড হব, আপনার বন্ধু যারা আছে তারাও আশা করছি অনেক বেনিফিটেড হবে। আপনি ক্লাসে পার্টিসিপেট করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি কিছু আলাপ করলাম, আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। আমরা একটু সামনের দিকে যাব এখন। হ্যাঁ, সামনের দিকে দিতে যে আসলে বেসিক কনসেপ্ট যেগুলো আপনারা বললেন সেইগুলো কি কি এই কোর্সে আমরা কি কি দেখব। এরপরে হয়তো আপনাদের আরো কিছু এডিশন ইনসারশন এখানে থাকতে পারে। আমরা কাস্টমস কি, কাস্টমসের বন্ড কি, কাস্টমস এবং কি রোল প্লে করে, এই কাস্টমস বন্ড এবং সিলেবাসে যে বিষয়গুলো আছে, আমাদের যে আপকামিং এক্সাম আছে ওই এক্সামে তার রোল প্লে কি, কি কি প্রশ্ন সেখানে আসতে পারে, সম্ভাব্য প্রশ্ন, অতীতের বছরগুলো কিভাবে আসছে। আমরা জানি এখানে 25 নম্বর কাস্টমস থেকে আমাদের আসবে। এই 25 নম্বরের ভিতরে একটা অঙ্ক থাকে। ওই আমার ভাই কি নাম তো আপনি বললেন, কোথায় আছেন সিওপো? সিওপো সাহেব? জি আমি সিএফও সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। হ্যাঁ, আপনার নাম হ্যাঁ, আপনার নাম হচ্ছে মুফাক্কিরুল মুফাক্কারুল ইসলাম ইসলাম। পারভেজ। ওকে, পারভেজ জি। মুফাক্কারুল ইসলাম সাহেব উনি বললেন আহ, এই আমি আপনাকে জায়গায় প্রশ্ন করছিলাম, আপনি ওই প্রশ্ন করছি শুধু এক্সপোর্টের কথা বলছেন তো তখন আমার কাছে একটু প্রশ্ন দাঁড়ায় গেছে, এই জন্য বললাম তো। বুঝলেন। হ্যাঁ, ওটা প্রত্যেক জিনিসের তো বললাম না, আমরা পড়বো, সেখানে আছে হোম কনজাম্পশন আপনি পাবেন। সেটা আবার রুলস রেগুলেশনস আছে, সবাই তো আর পাবে না। স্পেশালাইজেশন ক্ষেত্রে সেগুলো পাওয়া যাবে, সেগুলো আমরা বলবো। প্রত্যেক জিনিসের কিন্তু কিছু ব্যতিক্রম থাকে, তাই না? ডাক্তাররা বলে কি শুনছেন, ডাক্তারের কাছে যাবেন আমার যেরকম ঠান্ডা লাগছে এরকম যদি যান ডাক্তারের কাছে যা বলে পানি ঠান্ডা করে খাবেন, বলছেন না? এরকম কোনো শব্দ শুনছেন ডাক্তারদের কাছ থেকে আপনারা? অনেক জি সময় জি। শুনছেন। কিন্তু বলেন তো পানি কি গরম থাকে? ভাই পানি তো ঠান্ডাই থাকে। তার মানে পানি আগে গরম করবেন, তারপরে ঠান্ডা করে খাবেন। হ্যাঁ, এই জন্য সবসময় সবকিছু সব কথা বলা হয় না, বলা যায় না। এবং বলতে গেলে আবার যাদের উদ্দেশ্যে বলা হয় তারা আবার অনেক সময় ধরতেও পারেন। এই জন্য ডাক্তার সাহেবরা বলেন পানি ঠান্ডা করে খাবেন। নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশে কখনো পানি গরম থাকে না, ঠান্ডা থাকে। আগে আপনি পানি গরম করবেন, তারপরে ঠান্ডা করে খাবেন, তো বিশেষ প্রয়োজনের প্রেক্ষাপটে ডাক্তার সাহেবরা এটা বলেন। এই কারণে কথাগুলো বলা হয়েছে। আগের থেকে যদি আমি এত ডিটেল যাই তাহলে তো আমি কোর্স শুরুই করতে পারবো না এবং মানুষ বুঝতেও পারবে না, এই জন্য এগুলো বলা হয়েছে। ঠিক আছে?
Okay. আচ্ছা তাহলে আমরা দেখবো কনসালট্যান্ট এক্সামে আমরা বলছিলাম এটা 25 নম্বরের প্রশ্ন। এখানে আমাদের কাছে এখানে একটা অঙ্ক থাকে, উনি যেটা বলে সেটা হলো ক্লাসিফিকেশনের অঙ্ক। আপনি একটা পণ্য বিদেশ থেকে আমদানি করবেন, এইটা কিভাবে বন্দরে ক্লাসিফিকেশন হবে, শ্রেণী বিন্যাস হবে, শুল্কায়ন হবে, এটার ভ্যালু কিভাবে ডিটারমিনেশন হবে, এইগুলো নিয়ে একটা অঙ্ক থাকে 10 নম্বর, মোটামুটি 10 নম্বর। আর সংজ্ঞা থাকে 2 নম্বরে, আমরা বলছি ডেফিনেশন। এই ডেফিনেশনে মোটামুটি যদি ধরা যায় 5, 7, 8 এই ডেফিনেশনে থাকে। এরপরে কিছু অ্যাব্রিভিয়েশন থাকে, কিছু বলা থাকে যে ডেডো মানে কি, এএলসি মানে কি, অর্থ কি, এরকম কিছু অ্যাব্রিভিয়েশন থাকে সেগুলো। আর হয়তো একটা দুটো বড় প্রশ্ন থাকতে পারে। আমাদের কনসালটেন্ট পরীক্ষায় এই কাস্টমসে 25-এর ভিতরে 18, 19, 20 পাওয়া খুব সহজ। ব্যাটে যেরকম আপনাকে ব্যাপকভাবে পড়া লাগে, কাস্টমসে একটু নলেজ থাক, একটু ইনফ্লুয়েন্স, একটু প্রেশারাইজ করলে নিজের ব্রেনকে এটা পাওয়া সম্ভব। এই জন্যই আমরা কাস্টমসে সম্ভবত 3টা থেকে 4টা ক্লাসে আমরা কনসালটেন্টে মোটামুটি যেটা আসবে সেটা আমরা শেষ করব। আর যেহেতু আপনারা এখানে থাকবেন, এই জন্যই আমরা ইনকাম টার্মস এবং এইচএস কোডের আলোচনাটা একটু ডিটেইলি করব, যাতে পরবর্তী লাইফে আপনাদের আপনাদের এমপ্লয়ি যারা, এমপ্লয়ার যারা, যারা নিজেরা ট্রেড করেন তাদের জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ, এটা একটু দেখবো। আর বড় প্রশ্ন যেটা আছে, বড় প্রশ্নগুলো কিভাবে আসে সেইগুলো প্রশ্ন ধরে ধরে আমরা একটু আলোচনা করব। 3 নম্বরে হলো আমরা সংজ্ঞাগুলোতে বলছি, সংজ্ঞাগুলো আমরা পড়বো। আমরা যখন ভ্যাট পড়ছিলাম তখন দেখছি উই আর দ্য হিউম্যান বিং, আমাদের ব্রেন অত্যন্ত উন্নত মানের, আমাদের কিছু কমন সেন্সিক্যাল আইডিয়া আছে, সেই ধারণা দিয়ে আমরা যে বিষয়গুলো বুঝি সেই বিষয়গুলো মোটামুটি সত্যের কাছাকাছি যায়। বাস্তব সত্য আমি বলবো না, বাস্তবতার কাছাকাছি যায়। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো যদি বাস্তবতার সাথে কিছুটা ডিফার করে, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। যেরকম আমরা যখন আমদানির সঙ্গে আমরা পড়বো, তখন বলা আছে যে কোনো পণ্য বা সেবা দেশের বাইরে থেকে আনা হলো আমদানি। অনেকে প্রশ্ন করছেন এটা বলা যাবে না, এটা বলতে হবে বৈধভাবে আমদানি। এইটা নিয়ে আবার অনেক বিতর্ক আছে। হ্যাঁ, এই জন্যই আমরা এটাকে কি বলবো, যে বইয়ে যেটা আছে আমরা সেটা পড়বো। এরকম অনেক 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 অনেকগুলো বিষয় দেখবেন, আমরা ডিটেল যখন যাব তখন এই বিষয়গুলো আমাদের সামনে আসে। আমরা মনে করব আমাদের মস্তিষ্ক যেটাকে বলে সেইটা যদি আমার আইনে যেটা আছে সেটার সাথে না যায়, আইনে যেটা আছে এই বিধিতে কাস্টমস আইন 2023-এ যেটা বলা আছে সংজ্ঞাতে, আমাদের সেই সংজ্ঞাটা আমাদেরকে মেনে চলতে হবে। বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থাপনা, বন্ড ব্যবস্থাপনা, এটা একটু দেখবো। ট্যাক্স অথরিটি কারা, কর্তৃপক্ষ, কর কর্তৃপক্ষ, সেটা দেখবো। এটা পড়তে যে ল, রুলস, রেগুলেশনস, এসআরওস, অর্ডার, জেনারেল অর্ডার, এক্সপ্লেনেশনস, এইগুলো আমরা দেখবো। মিন আইন দেখবো, বিধিমালা দেখবো, এসআরও তো স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, এটা দেখবো। আদেশ আছে, সাধারণ আদেশ আছে, কাস্টমসের বিভিন্ন বিষয় ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, এগুলো আমরা পড়বো। ইম্পোর্ট এক্সপোর্ট প্রসিডিউর, ফরেন ট্রেড না হলে তো কাস্টমস হবে না। আমরা সংজ্ঞাগুলোতে যখন যে দেখবো, কাস্টমসের কাজই হচ্ছে ইম্পোর্ট নিয়ে, কাস্টমসের কাজই হচ্ছে এক্সপোর্ট নিয়ে। এই ইম্পোর্ট আর এক্সপোর্টকে একসাথে বলা হয় ফরেন ট্রেড। কাজে ফরেন ট্রেড আমরা দেখবো, ফরেন ট্রেড করতে গেলে ডকুমেন্টেশন কি করে, কিভাবে ডকুমেন্টস তৈরি করতে হয়, সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, এরপরে আমাদের যেটা আসবে সেটা হলো কাস্টমস ডিক্লারেশনস অ্যান্ড অ্যাসেসমেন্ট। কাস্টমস ডিক্লারেশনস অ্যান্ড অ্যাসেসমেন্ট, সেটা হলো আমি যখন একটা ঋণপত্র স্থাপন করব, অথবা আমি একটু তাহলে ডিপে আবার বলি, আমরা যখন পেমেন্ট গেটওয়ে দেখবো, ইম্পোর্টে এবং এক্সপোর্টে ডিফারেন্ট পেমেন্ট গেটওয়ে আছে। তার একটা পেমেন্ট গেটওয়ে হলো লেটার অফ ক্রেডিট বা ঋণপত্র। ঋণপত্রের ডকুমেন্ট যখন আমি কাস্টমসের কাছে জমা করব, কাস্টমস কিভাবে সেটা গ্রহণ করবে, কোন আইনের আওতায় সেটা গ্রহণ করবে, কোন বিধিমালার আওতায় সেটা গ্রহণ করবে, এবং আমার ঘোষণা দেওয়ার পর তারা অ্যাসেসমেন্ট কিভাবে করবে, এইটাতেই বেসিক্যালি কাস্টমসের অঙ্কটা হয়। আমরা এই অঙ্কগুলো পড়বো, আপনার কাছে ডকুমেন্টস থাকবে, আপনি ডকুমেন্টস জমা দিবেন,
কাস্টমস সেটাকে অ্যাসেসমেন্ট করবে। ওই অ্যাসেসমেন্টটা কাস্টমস ওয়ালারা এখন বন্দরে বসে করে, আপনি এখানে শিখবেন আর পরীক্ষার হলে ওই অ্যাসেসমেন্টটা করে দিবেন। এইটা যদি দিতে পারলে 10 নম্বর, বেসিক্যালি এই 10 নম্বরে ওখানে থাকে। হ্যাঁ, তারপরে আছে ম্যানেজিং ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস। কমপ্লায়েন্স তো আমাদেরকে অবশ্যই করতে হবে। কমপ্লায়েন্স কি কি, কমপ্লায়েন্সের ত্রুটি হলে কি হয়, ফাইন, পেনাল্টি, জুডিশিয়ারি দিকগুলো আমরা দেখব। আমরা আরেকটা যেটা বলছিলাম যে ডিউটি ড্রব্যাক, এইটা নিয়ে আমরা আলোচনা করছি যে আমার বন্ড লাইসেন্স নাই, আমি পণ্য আমদানি করব, জি ভাই, জি ভাই। আমি যদি রুলস জি রেগুলেশনস ভাই। ফলো করি, আমি হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করছি। আ- আমি টাকাটা ফেরত পাবো। হ্যাঁ, এরপরে আছে ডিরেক্ট এক্সপোর্ট, ডিমড এক্সপোর্ট। ডিরেক্ট এক্সপোর্ট এবং ডিমড এক্সপোর্ট আমরা সংজ্ঞাতে ভালো করে দেখবো। ডিরেক্ট এক্সপোর্ট যেটা হলো সরাসরি রপ্তানি। আমি যেটা বললাম, আমি সার তৈরি করব, এই সারটার তো আর আমেরিকার মার্কেটে চলে যাবে, এটা হলো সরাসরি রপ্তানি। এই সার তৈরি করতে যে যদি আমি বাংলাদেশের থেকে গ্যাস কিনি, বাংলাদেশ থেকে যদি বাটন কিনি, বাংলাদেশ থেকে যদি আমি ইয়ার্ন কিনি, এই জিনিসগুলো লোকাল মার্কেট থেকে কিনবো, তারা আমাকে লোকালি সাপ্লাই দিবে, কিন্তু সেটা ভোগ হবে ওই সার তৈরি করতে ব্যবহার হয়েছে আমেরিকাতে। এই জন্য যখন আমি লোকালি সরবরাহ করব, কিন্তু সেটা ব্যবহার হবে দেশের বাইরে, মিন যে কোনো ভাবে সে এক্সপোর্ট হয়ে যাবে, সেটাকেও বললো আমরা এক্সপোর্ট। এটাকে বলা হয় ডিমড এক্সপোর্ট, বাংলা হচ্ছে প্রচ্ছন্ন রপ্তানি। হ্যাঁ, তারপরে পোস্ট আমাদের আইনে নতুন কিছু বিষয় বা সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে পোস্ট ক্লিয়ারেন্স অডিট, যেটাকে আমরা পিসিএ বলি। এই অডিট গুলো কিভাবে হয় সেটাও একটু দেখব। এরপরে আমরা বলছি এইচএস কোড, আমরা দেখব এইচএস কোড কিভাবে পণ্যের ক্লাসিফিকেশনে ব্যবহৃত হয়, এইচএস কোড কিভাবে নির্ধারণ করা যায়, এইচএস কোডের অথরিটি কি। এইচএস কোডের অর্থ হলো হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশনস এন্ড কোডিং সিস্টেম। আমাদের আমদানি নীতি আদেশ, আমাদের রপ্তানি নীতি আদেশ, আমাদের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন এবং ইন্টারন্যাশনাল যে ল, রুলস, রেগুলেশনস গুলো ফরেন ট্রেডকে কন্ট্রোল করে এবং রেগুলেট করে, ইসিবিডিসি 600, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস, সব জায়গাতে বলছে এইচএস কোড ছাড়া কোনো পণ্য আমদানি বা রপ্তানি করা যাবে না। কাজে এইচএস কোড আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এইচএস কোডের উপরে ভিত্তি করে আমাদের পণ্যের ক্লাসিফিকেশন হয়। আপনারা যে বললাম যে অঙ্কের ক্লাসিফিকেশন, এটা এইচএস কোডের ভিত্তিতেই হবে, কিন্তু আমাদের এই জায়গাতে এইচএস কোড লাগবে না, কারণ এত জটিলে অঙ্কগুলো দেয় না। শুধু ইনকোটার্মসের প্রয়োগটা জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো। এই ক্লাসিফিকেশন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে সিপিসি, কাস্টমস প্রসিডিউর কোড। আমদানির জন্য একটা কোড ব্যবহার করা হয়, রপ্তানির জন্য একটা কোড ব্যবহার করা হয়, এইগুলো নিয়ে আমরা আলাপ করব। আমাদের অঙ্কের জন্য যেটা লাগবে সেটা হলো ইনকোটার্মস। ইনকোটার্মস আমাদের দেশে, আমাদের এই ইনকোটার্মস আমরা তৈরি করি না। ইনকোটার্মস তৈরি করে আইসিসি, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, প্যারিসে তার হেডকোয়ার্টার। ইনকোটার্মস 2020 এখন আমাদের দেশে বলবৎ আছে। এই আইনে 11টা ইনকোটার্মসের কথা বলা হয়েছে। আমাদের দেশে সবগুলো কার্যকারী নাই, আমাদের গভর্নমেন্ট সবগুলোকে অনুমোদন দেয় না। ইনকোটার্মস কিভাবে পণ্যের দামকে দামকে ফ্যাসিলিটেট করে, দামকে ডিফাইন করে, সেটা আমরা দেখবো। ইনকোটার্মস দেখলে বোঝা যায় এই পণ্যের দাম কোন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, কে কতটুকু ঝুঁকি বহন করবে, এই কনসাইনমেন্ট ট্রান্সপোর্টেশনে কোন পক্ষ কতটুকু দায়িত্ব পালন করে, কতটুকু ভূমিকা পালন করে এবং কতটুকু ঝুঁকি শেয়ার করে, সেটা আমরা দেখব। তারপরে কাস্টমস অ্যাসেসেবল ভ্যালু ডিটারমিনেশন আমরা দেখব। আমদানিকারক এবং রপ্তানিকারক যেই মূল্যে ঋণপত্র স্থাপন করে ওইটাকে বলি আমরা ট্রানজাকশনস ভ্যালু। কাস্টমস আমাদের ট্রানজাকশন ভ্যালুকে সবসময় ক্লাসিফিকেশনের সময় মানতেও পারে, নাও পারে। এইটা তাদের একটা নিজস্ব পদ্ধতি আছে, যেটা আইনের ভিতর দিয়ে তারা কাজ করে, সেটা দিয়ে তারা একটা অ্যাসেসেবল ভ্যালু তৈরি করে। ওই অ্যাসেসেবল ভ্যালুকে বেস ধরে আমাদের শুল্ক করগুলো আরোপিত হয়, সেগুলো আমরা দেব। এইটা অ্যাসেসেবল ভ্যালু হওয়ার পরে কেবল ট্যাক্সের বেস ভ্যালু নির্ধারণ করা যাবে। এই ট্যাক্সের বেস ভ্যালুর পরে ট্যারিফ আরোপিত হবে, ট্যারিফ মিন শুল্ক। এই ট্যারিফ ফিক্স করা হবে, তারপরে আমরা ক্যালকুলেশন করব। এগুলো আমরা দেখবো। হ্যাঁ,
এইগুলো মোটামুটি এখানে আলোচনা হবে। আর আর এইগুলো আমরা ডিটেল কি করব, বন্ড এবং ওয়্যার হাউস সেইগুলো আমরা লিখছি, আপনারা একটু পড়বেন। এগুলো খুব একটা জটিল না, এটার সাথে পারস্পরিক সম্পর্ক যুক্ত পড়বেন। এটা আমরা ওয়্যার হাউস কত প্রকার, বিভিন্ন প্রকার, এটা আমরা ডিটেল যখন পড়বো আমরা আলাপ করবো, এই জন্য আজকে আমরা ডিটেইলে যাব না। হ্যাঁ, আমরা এখানে শুধু দেখাবো বাংলাদেশের ট্যাক্স সিস্টেম। বাংলাদেশের ট্যাক্সের ইংরেজি হলো ট্যাক্সকে আমরা এট এ গ্ল্যান্সে বাংলাদেশে বলি রেভিনিউ। ট্যাক্স মানেও কর, রেভিনিউ মানে রাজস্ব, মেন কর। আমাদের বাংলাদেশের ট্যাক্সের অথরিটি আছে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড। তারা সরকারের কাছ থেকে কর কালেকশন করে, রাজস্ব কালেকশন করে, কালেকশন করে সরকারকে দেয়। জাতীয় উন্নয়নে এই রাজস্ব ব্যবহৃত হয়। হ্যাঁ, তো এই রেভিনিউ সিস্টেমকে আমরা একটু এট এ গ্ল্যান্সে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে পরবর্তীতে আমাদের আলাপগুলো একটু সহজ হয়। তো বাংলাদেশের রেভিনিউ সিস্টেম, ট্যাক্স সিস্টেমটায় দুই ধরনের ট্যাক্সের কথা বলা আছে। মেইন আমাদের কর ব্যবস্থায় দুই ধরনের কর। বলেন কয় ধরনের কর? একটু বলেন তো কয় ধরনের করের কথা আমরা বলবো বাংলাদেশের কর ব্যবস্থায়? দুই কয় ধরনের ধরনের কর? কর। দুই ধরনের কর। একটা বলেন, এটা কি আছে ডিরেক্ট কর, আর একটা আছে ইনডিরেক্ট। ইনডিরেক্ট। এই ডিরেক্ট করের একটা উদাহরণ আমরা এখানে দিয়েছি, ইনকাম ট্যাক্স। এখানে আরো আছে আপনাদের। আমরা যখন বিদেশে যাই একটা কর দেওয়া লাগে, যেটাকে আমরা ভ্রমণ কর, ইংরেজিতে বলে ট্রাভেল ট্যাক্স, সে দেওয়া ডিরেক্ট ট্যাক্স। আর একটা বলছি ইনডিরেক্ট ট্যাক্স, পরোক্ষ কর। এটা হলো কাস্টম ডিউটি, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিডি। এরপর আছে রেগুলেটরি ডিউটি, সংক্ষেপে বলি আরডি। এরপরে বলি আমরা সাপ্লিমেন্টারি ডিউটি, যেটাকে বলি এসডি। তারপরে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভিএটি, ভ্যাট। ভ্যাট। এইগুলো হলো আর স্যার আরেকটা ট্যাক্স দেখি, ওটা যে এক্সাইজ ডিউটি, যেটা ওটা কোনটার আওতায়? হ্যালো স্যারকে শোনা যাচ্ছে না? তার মনে হয় নেটওয়ার্কের বাইরে গেছে। মেবি। নেটওয়ার্কের বোধহয় প্রবলেম হচ্ছে স্যার এখানে। আমরা ক্লাস গুলো যারা পার্টিসিপেন্ট আসছে তারা একটু আলাদা রুমে থাকলে মনে হয় ভালো হয়। ব্যাকগ্রাউন্ড নয়েজটা খুব ডিস্টার্ব করে। আসল কথা কি, মুড করে রাখলে তো হয়, এটা আর আনমুড করে কেন আমি তো বুঝিনি। হুম, ক্লাস চলাকালীন সময় সবাই মুড করে রাখলে তো হয় ভাই, কোনো সমস্যা হয় না। হ্যাঁ, পারিবারিক অনেক কথা শোনা যায়। একজনে বললো আমি ভাত খাচ্ছি, সেটাও বলতে হলো। এরা বোঝে না যে আসলে পারিবারিক জিনিসগুলো রেকর্ড হয়ে যেতেছে, এগুলো বোঝে না। হ্যাঁ। এরা বোঝে না এগুলো। শুনতে পাচ্ছেন আমার কথা আপনারা? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে স্যার। জি স্যার। শোনা তো যায়, কিন্তু ঝামেলা হয়ে গেল। অন্ধকার দেখছেন সব, তাই না? জি স্যার। কি স্যার, কারেন্ট চলে গেছে নাকি স্যার? ঝামেলা তো ওই জায়গায় মনে হচ্ছে। হ্যাঁ, এখন একটু লাইনে থাকবেন। আমার এখানে তো কারেন্ট যায় না, এই জন্য এই ব্যবস্থাও নাই। ঠিক আছে। তো সারা বাংলাদেশে একই অবস্থা স্যার, কারেন্ট একবার গেলে আর ঠিক মতো আসতেছে না। মফস্বল তো আরো সমস্যা। উম,
এটা আপনারা কি স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, আপনার শুধু দেখা যাচ্ছে, তাছাড়া কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। দেখা যায়, আমি তো টেকনোলজিতে এত ইয়েও না। আপনারা আহ, আপনারা আপাতত ইয়ে করেন, ওই যে সবার হাতে তো ইয়েটা আছে, আমি তো সবাইকে দিয়ে দিয়েছি তাই না? সেগুলো আপনারা একটু বের করতে পারবেন না? স্যার বের করতে পারবো। জি স্যার আপনাদের পারবো। কাছে স্ক্রিপ্ট দেওয়া আছে? হ্যাঁ, জি স্যার পারবেন তো? পারবো। হ্যাঁ পারবেন। তা এই যে সবাই একটু বের করেন। হ্যাঁ, সবাই একটু বের করেন। বের করেন। আমরা কোন জায়গায় আলাপ করছিলাম? আমরা কর ব্যবস্থা নিয়ে আলাপ করছিলাম তাই না? হ্যাঁ, এটা স্যার একটু বের করেন। কত নম্বর স্লাইড এটা? এটা তো স্যার 1 নম্বর স্লাইড। 1 নম্বর স্লাইড এটা স্যার। মনে হয় আট নম্বর স্লাইড তাই না? হ্যাঁ স্লাইড 8 নম্বর। হ্যাঁ 8 এটা হলো নম্বর স্লাইডে। ইন্ট্রোডাক্টরি লেকচার। হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি লেকচার। ও 1 নম্বর সেশন শিটের 8 নম্বর স্লাইড। হ্যাঁ স্লাইড। 8 নম্বর স্লাইড। ঠিক আছে, আমরা তো একটা কমন কথা আলাপ করছি, এটা খুব ডিটেল ইয়ে না, খুব জটিল কিছু না। 8 নম্বরটা সবাইকে আমরা 7 নম্বরটা স্যার 7 নম্বরটা ইয়ে করছিলাম। না সরি 7 নম্বর তাই না? 7 8 নম্বর। হ্যাঁ নম্বর। 7 নম্বর। 8 নম্বর। হ্যাঁ 8 নম্বর। 8 নম্বরটা দেখেন। 8 নম্বরটা। হ্যাঁ এখন 8 নম্বর। 8 নম্বরে 8 যেটা নম্বরটা স্যার আছে কারেন্ট চলে আসছে, লাইন পাওয়া গেছে স্যার। লাইন তো আপনাদের ওখানে আসছে, আমাদের এখানে এখনো আসেনি। হ্যাঁ, আসলে আমরা চালু করব, সমস্যা নেই। আমরা এটা একটু দেখি, কন্টিনিউ করি। আপনারা এটা স্ক্রিপ্টটা দেখেন। আমার তো বলতে সমস্যা নেই, আপনারা দেখতে পারলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, জি স্যার, তাহলে আপনার 8 আপনার নম্বর। লেকচারটা দেখা যাচ্ছে তো, আপনার এটা শেয়ার করছেন, এটা দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে তো স্যার, দেখা যাচ্ছে। দেখা স্যার আপনার যাচ্ছে? মনিটর যেটা ফাইন। শেয়ার হ্যাঁ করছেন হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি স্যার, কারেন্ট আসছে মনে হয়, দেখেন ও স্যার। ফাইন, ফাইন ফাইন। না, কারেন্ট আসি তাহলে মোবাইল থেকে হয়তো কিভাবে গেছে আমি জানি না। হয়তো ওই ওই কিছু কথা শুনছেন না ছোটবেলায়, ওইটাই হয়ে গেছে আর কি। হ্যাঁ, আন্দাজে আন্দাজে হয়ে গেছে। ঠিক স্যার আছে। আপনার মোবাইলে নেট আছে বোধহয়, এই কারণে এটা মোবাইল হ্যাঁ থেকে হ্যাঁ, আসছে। মোবাইলে তো নেট আছে জি, জি মোবাইলে নেট আছে। এই কারণে তো আসছে আর কি। মানে বিদ্যুৎ অফ হতে রাউটার ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, তো হুম হুম আমি হুম। তখন মোবাইলে নেট চালু করছি আর কি। হ্যাঁ, জি জি এই কারণেই আসছে স্যার। তাহলে একটা গেল। হুম, তাহলে আমরা এখন কি আলাপ করছিলাম, যে আমরা ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর আলাপ করছিলাম। আমরা একটা দেখলাম, প্রত্যক্ষ করের একটা উদাহরণ হলো, প্রত্যক্ষ করের উদাহরণ হলো ইনকাম ট্যাক্স। আর ইনকাম ট্যাক্স পরোক্ষ আর করের ট্রাভেল ট্যাক্স। হ্যাঁ, ইয়ে হলো ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। হয় বিদ্যুৎ আসছে আমাদের এখানে এখন, সেটা এটা বলছি। হ্যাঁ, এটা হলো আমরা বলছি যে কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটেড ডিউটি, ভ্যাট। তা হোয়াটস দ্য ডিফারেন্স ইন বিটুইন ডিরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স? আমরা কিন্তু আলাপ করছি, আপনাদের কেউ কেউ আমাদের ভ্যাটের ক্লাসগুলোতে ছিলেন। একজন একটু বলবেন তো যে ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স কাকে বলে, এই দুটোর ভিতরে পার্থক্যটা কি? যদি একজন একটু বলা বলবেন। হয় স্যার, আচ্ছা, ডিরেক্ট ট্যাক্স হচ্ছে সরাসরি যেটা ইনকাম ট্যাক্স, যেমন ইনকাম ট্যাক্স যেটা আমরা সরাসরি যেটা সরকার পেয়ে থাকে, আর ইনডাইরেক্ট ট্যাক্স যেটা সেটা ভোক্তা ট্যাক্স, যেটা ভোক্তা কর, হুম। যেটাকে পরোক্ষভাবে যে ইয়ে ট্যাক্স ট্যাক্সটাকে বলে। দেওয়া হয়। আমরা বলছিলাম, যেমন আমরা যখন কোনো বিষয় পড়তে যাব। হুম, বলেন। আমরা যখন কোনো বিষয়ে পড়তে যাব, আমরা আমরা বলছি আমরা ইনডেপথ স্টাডি, মাইক্রো লেভেলে একটু দেখার চেষ্টা করব। আমরা যেইটুকু পড়বো সেইটুকু মোটামুটি আমরা ভালোভাবে পড়বো। হ্যাঁ, তো ইনডিরেক্ট ট্যাক্স এবং ডিরেক্ট ট্যাক্স বলতে বোঝাবে সরাসরি কর। প্রত্যক্ষ কর হলো যেই করের দায় এবং ভর কার উপরে, দায় এবং ভার ভোক্তার উপরে বর্তায়, করদাতার করদাতার উপরে উপরে। বর্তায়, সেটা হলো ডিরেক্ট ট্যাক্স। যেরকম আমি ইনকাম ট্যাক্স, আমি 10 লাখ টাকা আয় করছি, এই 10 লাখ টাকা থেকেই আমাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। আমি ইন্ডিয়াতে বেড়াতে যেতে চাই, ট্রাভেল করতে চাই, আমার ট্যাক্স আমাকে দিতে হবে, অন্য কেউ দিয়ে দিবে না। কিন্তু
ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আমি একটা সাবান তৈরি করছি, এই সাবান তৈরি করতে আমার খরচ হয়েছে 40 টাকা। আমি আর 6 টাকা এর সাথে ভ্যাট যোগ করব, করে 46 টাকা আমি বিক্রি করব। এই 46 টাকার ভিতরে 40 টাকা আমার, সরকারের 6 টাকা রাজস্ব। কিন্তু যে যদি একটা রিক্সাওয়ালা, যে যার উপরে আমদানি কর প্রযোজ্য, ইনকাম ট্যাক্স আয়কর প্রযোজ্য নেই, যে জীবনে কখনোই বিদেশে যাইতে পারবে না, সেও যদি এই সাবান কেনে, তাহলে সে 46 টাকায় কিনবে, এবং 46 টাকায় কেনার ফলে সরকারকে সে কি দেবে? 6 টাকা ট্যাক্স দিবে, ঠিক কি না? জি স্যার। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার তাহলে কথা হলো, আমি সাবানটা বিক্রি করলাম, আসলে আমার আমার খরচ 40 টাকা, সরকারের 6 টাকা ট্যাক্স, আমি কালেক্টর, আমি আদায় করলাম 46 টাকা। তার মানে করের দায় আমার উপরে ছিল, ভার ছিল ওই যে লোকটা কিনছে, হয়তো সে নিম্ন মজুর, সে হয়তো কাস্টমার দিন মজুর, সে হয়তো সে হয়তো যার উপরে আদৌ প্রত্যক্ষ কর প্রযোজ্য নেই। এইরকম যদি হয়, তখন আমি শুধু করটা কালেকশন করে সরকারকে দিয়ে দিব। এটা হলো পরোক্ষ কর। মিন দায় এবং ভার একই জনের উপরে বর্তাবে না। দায় হবে যে তৈরি করবে তার, আর ভার হবে যে ব্যবহার করবে তার। ঠিক আছে? স্যার। জি স্যার। ওকে। এইবার বোঝা গেছে, স্যার এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। হ্যাঁ স্যার, স্যার ইনডাইরেক্ট ট্যাক্সের আরেকটা জিনিস দেখছিলাম, ওই যে হুম। এক্সাইজ ডিউটি, ওই যেমন হচ্ছে যে হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখতে পাই, এটা তো এইখানে নাই। এক্সাইজ ডিউটি ইনডাইরেক্ট না ডিরেক্ট? ডিরেক্ট ট্যাক্স স্যার, ডিরেক্ট। ডিরেক্ট। যাক, আমরা বলছি, এটা হলো এক্সাইজ, আপনি বহন করবেন। শোনা যাচ্ছে না। স্যার নেটের সমস্যা। আমরা একটু লাইনে থাকবেন। এখন শোনা যায়? আমার কথা শোনা যায় না? ভেঙ্গে ভেঙ্গে আসতেছে। স্যার ভেঙে ভেঙে আসতেছে স্যার। প্রথম তো একটু লাইনে থাকবেন। হ্যাঁ, দেখেন তো শোনা যায়? দেখা কথা শোনা শোনা যায়? যায়? হ্যাঁ। পরিষ্কার শুনতে পাচ্ছেন তাই না? এবার শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। স্ক্রিপ্ট দেখা যায় কিনা? হ্যাঁ এখন জি না, আপনাকে দেখা যাচ্ছে স্যার, আপনাকে আপনাকে দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে। আপনার আমাকে দেখা কম্পিউটার যায়। স্ক্রিপ্ট দেখা যাচ্ছে না স্যার। আমাকে দেখলে তো হবে না, স্ক্রিপ্ট দেখতে হবে তাই না? আপনার স্ক্রিনটা শেয়ার দেন স্যার, স্ক্রিনটা শেয়ার দিলেই চলে আসবে। দেব স্ক্রিপ্ট। আসছে না স্ক্রিপ্ট? জি স্যার, এখন আসছে। আসছে স্যার। ওকে, মাঝখানে আমাদেরকে একটু ডিস্টার্ব করে দিল আর কি। তাহলে আমরা দেখলাম একটা পরীক্ষায় তো প্রশ্ন আসতে পারে, প্রত্যক্ষ কর কি, পরোক্ষ কর কি, ভ্যাট পরোক্ষ কর না প্রত্যক্ষ কর, ইনকাম ট্যাক্স প্রত্যক্ষ কর না পরোক্ষ কর, একটা প্রশ্ন যদি আসে এটা আমরা এটা কি করছি, আমরা এটা নিয়ে সংজ্ঞা দুটো আলাপ করে ফেলছি। হ্যাঁ, আমরা এখন আর বেশি সময় দেবো না, এটা নিয়ে বলবো কি প্রত্যক্ষ কর কাকে বলে, progressive and cannot be shifted to others, brings stability and reduce inflationary pressure as they take away excess purchasing power। এই এত কিছু দরকার নেই, সোজা কথা হলো আমরা একেবারে হাই থটের ইংরেজি যেটা বইয়ে লেখা আছে সেটা এখানে লেখা আছে। সোজা কথা, যেই করে দায় এবং ভার সরাসরি করদাতার উপরে বর্তায় সেটা হলো ডিরেক্ট ট্যাক্স, আর যেই করে দায় এবং ভার সরাসরি করদাতার উপরে বর্তায় না সেটা হলো ইনডিরেক্ট ট্যাক্স। আমরা এখানে আমাদের ট্যাক্স অথরিটিটা একটু দেখব। আমাদের ট্যাক্স কর্তৃপক্ষ বেসিক্যালি আমাদের জাতীয় রাজস্ব বোর্ড আলাপ করছি। এই জাতীয় রাজস্ব বোর্ড 3টা বিভাগের মাধ্যমে আমাদের কাছ থেকে কর আদায় করে। একটা হলো কাস্টমস,
কাস্টমস ম্যানেজমেন্ট, একটা হলো ভ্যাট ভ্যাট ম্যানেজমেন্ট, ভ্যাট ম্যানেজমেন্ট, অথরিটি, ভ্যাট একটা হলো ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স অথরিটি। হ্যাঁ, এটা নিয়ে বেশি কিছু পড়ার দরকার নেই। এইবার আমরা যে এই কাস্টমস পড়বো, কাস্টমস পড়লে আমাকে ফরেন ট্রেড পারফর্ম করতে হবে, ইম্পোর্ট হবে, এক্সপোর্ট হবে। এই ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে গেলে আমাকে কিছু রেগুলেটরি রুলস ফলো করতে হবে, ল ফলো করতে হবে, অর্ডার ফলো করতে হবে, ঠিক আছে? আমি দেশের ভিতরে ব্যবসা করতে গেলে আমার আইন লাগে, দেশের বাইরে যখন আমি বিজনেস করব তখনও আইন লাগবে। তখন দুটো আইন লাগবে আমার, একটা হলো ডোমেস্টিক ল, একটা হলো ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল ল। এইটা রেগুলেটরি বডিকে আমরা মেন আইন কানুন বিধিবিধান যা আছে সবগুলোকে এট এ গ্ল্যান্সে আমরা বলবো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কে দুটো, একটা আছে ডোমেস্টিক সেটস অফ রেগুলেশনস, আমার দেশে কিছু আইন কানুন আছে, আমরা সেটা একবার আমাদেরকে বলছি, পরে দেখবেন আমরা আবার বলবো। ইন্টারন্যাশনাল সেটস অফ রেগুলেশনস, বিদেশি কিছু আইন কানুন আমাদেরকে পড়তে হবে। তো দেশীয় আইনগুলো কি কি কন্টিনিউ করছি আমরা। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট 1947, 1947 সালের বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন, এটা আমাদের দেশে এখনো বলবৎ আছে, আমরা এটা পড়ব। ইম্পোর্ট পলিসি অর্ডার 2021-2024, এইটা হলো আমাদের আমদানির মেইন রেগুলেটরি অর্ডার, এইটা আমাদেরকে পড়তে হবে। এক্সপোর্ট পলিসি অর্ডার 24-27 এ বলবৎ আছে। কাস্টমস অ্যাক্ট 2023, এটা আমরা পড়বো। ভ্যালু এডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট 2012, এটা আমাদের জন্য দরকার। ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, এটা আমরা পড়বো না, কারণ এটাকে পরিবর্তন হয়ে গেছে, এখন অধ্যাদেশ আয়কর আইন 2023 হয়ে গেছে, আইনটা বাংলাতে তৈরি করা হয়েছে, পরবর্তী সেশনে হয়তো এটা থাকবে না। হ্যাঁ, ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস কন্ট্রোল অ্যাক্ট 1950, বেসিক্যালি এই আইনের আওতায় আমাদের এই দুটো বিষয়কে ইস্যু করা হয়। আমাদের খুব একটা পড়ার দরকার নেই, শুধু আমি আমাদের জানার জন্য এগুলো নিয়ে আসছি, এটা আমরা পড়বো না। এইটাতে ভ্যাটে কোনো কোনো সময় দু একটা প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্নটা আসে এই জায়গা থেকে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট 1947। আর 1950 সালের আমদানি এবং রপ্তানি নিয়ন্ত্রণ আইন যেটা, এইটার কিছু প্রশ্ন আসে, সেটা ইম্পোর্ট পলিসিতে ভিতরে চলে আসে, এক্সপোর্ট পলিসিতেও চলে আসে। এই দুটো বিষয় আমরা একটু কভার করবো। হ্যাঁ, ইম্পোর্টার্স, এক্সপোর্টার্স অ্যান্ড ইনভেন্টর্স, আসলে সে ইনভেন্টর্স না, এটা কারেকশন করেন আপনারা, এটা হবে ইন্ডেন্টার্স রেজিস্ট্রেশন অর্ডার, এটা আমরা খুব একটা পড়বো না। এতেও যে প্রশ্নগুলো থাকবে সেগুলো এই তিন জায়গা থেকে চলে আসবে। হ্যাঁ, ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন 2024, ভলিউম 1 and 2, এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন, আপনি কিভাবে আমদানি করবেন, কিভাবে রপ্তানি করবেন, কি করে ফরেন পেমেন্ট করবেন, কিভাবে ফরেন পেমেন্ট রিসিভ করবেন, ব্যাংকগুলো কিভাবে ঋণপত্র স্থাপন করবে, এই নির্দেশনা গাইডলাইন থাকে এটাতে। এটা বড় দুটো ভলিউম আছে, যে জায়গাগুলো আমাদের জন্য প্রয়োজন হবে আমরা সেটা একটু পড়বো, খুব একটা বেশি আমাদের পড়ার সুযোগ নেই, সংক্ষিপ্ত পড়ছে। এরপরে এসআরও অ্যান্ড আদার সার্কুলার্স ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট টাইম টু টাইম, এসআরও এর ব্যাপারে আমি কথা বলছি। স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার, এটাও আইন, সংসদ যখন কার্যকরী থাকে না, আইনের অধিকতর যদি কোনো কিছু যোগ বিয়োগ করার দরকার হয়, তাহলে এসআরও এর ভিতর দিয়ে সরকার ইমিডিয়েট সেটাকে ফিল আপ করে। যেরকম ধরেন এখন ক্রাইসিস হয়েছে, কি ক্রাইসিস হলো, পেঁয়াজ নাই, পেঁয়াজের কেজি 200 টাকা, ইমিডিয়েট পেঁয়াজ আমদানি করতে হবে। সরকার পেঁয়াজ আমদানি করতে যে কি করলো, ডিউটি মাফ করে দিল একটা। আবার দেশে ব্যাপক পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, বাংলাদেশেও হয়েছে, বাংলাদেশের প্রতিবেশী দেশেও হয়েছে। তো ওই দেশ থেকে এত পরিমাণ পেঁয়াজ বাংলাদেশে আসছে যে পেঁয়াজ ফ্রিলি ইম্পোর্টেবল। এখন বাংলাদেশের কৃষকরা দারুণ ভাবে দারুণ বলা যাবে না, তো ব্যাপকভাবে মার খেয়ে যাচ্ছে। তখন সরকার আর একটা এসআরও দিয়ে কি বললো, আজকে থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ। এই কাজগুলো এসআরও দিয়ে করা হয়। হ্যাঁ, এই জন্য এসআরও আইন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাদের সেইটা পড়তে হবে। বিদেশি আইন কানুন আমাদের কিছু বলছি, আমাদের ইন্টারন্যাশনাল সেটস অফ রেগুলেশন, এটার ভিতরে আমরা পড়বো ইউনিফর্ম কাস্টমস এন্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট ইউসিপি 600, এটা 2007 ভার্সন, 2023 সালে আইনটা তৈরি করা হয়েছে। এ কিভাবে আসছে,
বাংলাদেশে কিভাবে কাজ করে, এর কতগুলো আর্টিকেল আছে, কোন কোন আর্টিকেল আমাদের ফলো করা লাগে, এইটার উপরে আমাদের একটা ডিটেল সেশন থাকবে, আমরা এটা দেখাবো। হ্যাঁ, এরপরে কতগুলো বিষয় আছে, ইউনিফর্ম রুলস ফর ব্যাংক টু ব্যাংক রিইম্বার্সমেন্ট, আমরা খুব একটা পড়বো না, পড়ার সময় পাবো না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। ইউনিফর্ম রুলস ফর কালেকশন ইউআরসি, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস, আইসিসি রুলস ফর আরবিট্রেশন 2021, এই সবগুলো ইউসিসি, আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এর পাবলিকেশনস, ইন্টারন্যাশনাল ট্রেডে এই সবগুলো আইন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ভিতরে আমরা 1 নম্বরটা পড়বো, আমরা 5 নম্বরটা পড়বো, আমাদেরকে পড়তে হবে। আইএসবিপি এর 2 এটা একটা বিষয় আমরা কভার করব। হ্যাঁ, তারপরে আছে কি কন্ট্রাক্টস ফর দ্য ইন্টারন্যাশনাল সেলস অফ দ্য গুডস, ইন্টারন্যাশনাল সেলস আপনি করবেন, পারচেজ আপনি করবেন, কন্ট্রাক্টটা কিভাবে করবেন, এই কন্ট্রাক্ট করার জন্য একটা আইন আছে, সেটা হলো সংক্ষেপে বলা সিআইএসজি, কন্ট্রাক্ট ফর দ্য ইন্টারন্যাশনাল সেলস অফ দ্য গুডস। আমাদের দেশ এখনো সম্ভবত আমি যতটুকু জানি এটাতে স্বাক্ষর করেনি, আমরা খুব একটা পড়বো না, জানার জন্য আমরা এখানে বিষয়টা নিয়ে আসছি। আর একটা আছে হেগ বিসবি রুলস, বেসিক্যালি এটাকে বলা হয় মেরিটাইমস রেগুলেশনস। আপনি যে পণ্য বা সেবা, সেবা বলবো না, আপনি যে পণ্য আমদানি করবেন, আপনি যে পণ্য রপ্তানি করবেন, এগুলো তো জাহাজে পরিবহন করতে হবে না, এই জাহাজ কোম্পানিগুলো যে আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, গাইডেড হয়, রেগুলেটেড হয়, কন্ট্রোলড হয়, সেই আইনকে আমরা বলি হেগ বিসবি রুলস। আমরা খুব একটা ডিটেলে পড়তে পারবো না, তবে আপনাদেরকে জানানোর জন্য এই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসছি। হ্যাঁ, এই মোটামুটি এই বিষয়গুলো আমরা কভার করব। এর বাইরে যদি কোনো বিষয় থাকে, কোনো কিছু কভার করার দরকার হয়, আপনারা বলবেন। আর কোনো কিছু কভার করার দরকার আছে কিনা, কোনো কিছু ইনসারশনের দরকার আছে কিনা বলেন, কোনো কিছু? এটাই তো ব্যাপক, এরপরে আর কি লাগবে? আরো বেশি হয়ে গেছে, তাই না? ওকে, তাহলে কোনো প্রশ্ন যদি থাকে, প্রশ্ন এরপরে মনে হয় প্রশ্ন আসবে, প্রশ্ন আসলে আমরা যে বিষয়গুলো আগে আলাপ করছি, এখানে কিছু কিছু বিষয় আমরা সেকেন্ড শিডিউলে যাব, কারণ আমাদের টপিকসটা একটু বাস্টই আছে, যে বিষয়গুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা একটু স্লো যাব, এত দ্রুত যাব না, আমরা আস্তে ধীরে পড়বো, থিওরির সাথে প্র্যাকটিক্যালস গুলো দেখবো, আমরা অঙ্কগুলো হাতে কলমে শিখবো, তখন আমরা দ্রুত আগাতে পারবো না। প্রথম দিন আমরা আমরা বেসিক কি জিনিসগুলো পড়লাম সেটা দেখলাম, আর যতটুকু পারি আমরা দ্বিতীয় সেশন হিসাবে আমরা এটা একটু দেখবো। হ্যাঁ, লেকচার 2, লস, রুলস অ্যান্ড পলিসিস, কাস্টমস অ্যাক্ট 2023। আমরা অনেকগুলো ল, রুলস অ্যান্ড রেগুলেশনস এর কথা ওখানে দেখছি, সেটার ভিতরে এখন কাস্টমস আইনটা আমরা দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন তো, না একটু বড় করবো? একটু বড় করে স্যার। ফাইন, এটা বলতে হয়, বললে সুবিধা হবে। 1 নম্বর হলো পারপাস অ্যান্ড রিজনস অফ দ্য ল, এই আইনটা কেন আসলো সেটা আমরা একটু দেখবো। ফিচার্স অফ দ্য ল, এই আইন কোন কোন বিষয়গুলো কভার করছে। ডেফিনেশনস মিন কাকে বলে, এর ভিতরে কিছু ডেফিনেশন সংজ্ঞা দেওয়া আছে, সেগুলো আমরা দেখবো। এর স্পেসিফিক আমি দেখবো আইনের ভাষায় ট্যারিফ কাকে বলে, রাজস্ব কাকে বলে, কর কাকে বলে, সেটা আমরা দেখবো। কাস্টমস ভ্যালু ডিটারমিনেশন, একটা আমরা যেটা বললাম, আমরা ভ্যাটে আমরা দেখছি ভ্যাটের প্রথম হয় নিরূপণ, ইম্পোজিশন, ঠিক আছে, আর আরোপ, প্রথম হলো আরোপ, তারপরে নিরূপণ, তারপরে তারপরে নির্ধারণ। আর কাস্টমসে হলো ডিটারমিনেশন, কাস্টমস ভ্যালু ডিটারমিনেশন। এন্ড কাস্টমস ভ্যালু কি সেটা একটা জিনিস, আমদানি ভ্যালু কি সেটার একটা জিনিস। এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, আমাদের অঙ্ক করা, অ্যাসেসমেন্টের অঙ্ক করা, শুল্কায়নের অঙ্কগুলো সহজ হবে। এক একটা বিষয় আলাদা, কাস্টমসের ভ্যালু একটা, ইম্পোর্ট ভ্যালু আর একটা, আইনের ভাষায় কোনটাকে ইম্পোর্ট ভ্যালু বলছে, কোনটাকে কাস্টমস ভ্যালু বলছে, সেটা আমরা দেখবো। হ্যাঁ, সেটা আমাদের পড়ার ব্যাপার, যদি আমি ভুলে যাই আপনারা আমাদেরকে স্মরণ করে দেবেন, কারণ এইগুলো যদি সঠিকভাবে নির্ধারণ না করতে পারি, ও আমার যত ভালো আইনে নলেজ থাকুক না কেন, আমি ক্লাসিফিকেশনের অঙ্কগুলো করতে পারবো না। অ্যাসেসমেন্ট, তারপরে ট্যাক্স ক্যালকুলেশন, রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট মিন এখানে আসলে রিটায়ারমেন্ট তো হবে না, রিটায়ারমেন্ট তো রিটায়ারমেন্ট মানে পেমেন্ট,
এখানে ব্যাংকে সেটা এরপরে অ্যাট এ গ্ল্যান্সে কাস্টমসের বিষয়গুলো গেল, এর সাথে আইনের অন্যান্য দিক এবং এর সাথে বিধিমালা কি আছে সেটা একটু দেখব। এরপরে আমরা বন্ডটা দেখব, কাস্টমসের সাথে কিভাবে বন্ড রোল প্লে করে। বেসিক্যালি কাস্টমসের সাথে বন্ডের মিল এবং অমিল, পার্থক্য এবং পার্থক্য, প্রয়োজনীয়তা যেটা হলো বন্ডে আমার সকল প্রকার কাস্টমসের প্রক্রিয়া সম্পাদিত হবে, কিন্তু আমি শুল্ক কর দিব না। শুল্ক কর ছাড়া আমি পণ্য নিয়ে আসব, সেটা আমার সরকারি গোডাউনে থাকবে, এইটা আমার হবে উপকরণ, এইটা দিয়ে আমি পণ্য তৈরি করব, তারপরে রপ্তানি করে দেব। আর আমার যে ভাই বলে সেটা স্পেসিফিক বিশেষ কিছু ক্ষেত্রে আমরা দেশের ভিতরেও সেটা ব্যবহার করতে পারবো, কিন্তু আমার সেটা স্বীকৃত অনুমোদন থাকতে হবে। হ্যাঁ, এটা হলো এরপরে প্র্যাকটিক্যাল ম্যানেজমেন্ট তো আমাদের আছে, প্র্যাকটিক্যাল আমরা বিভিন্ন বিষয়গুলো প্র্যাকটিক্যাল দেখব। তাহলে পারপাস অ্যান্ড রিজনস অফ দ্য ল, আন্তর্জাতিক বাণিজ্য অর্থাৎ আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কাস্টমস ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানে উন্নীতকরণ। গুড, ভালো কথা বলছে। আমরা আমাদের কাস্টম যেটা আছে, আমেরিকা যে পদ্ধতি, যে স্ট্যান্ডার্ডে মেনটেন করে, বেলজিয়াম যে স্ট্যান্ডার্ডে নিয়ে যায়, জার্মানি যেটাতে করা আমরা সেটাতে নিয়ে যাব। আমরা কি করব, অহেতুক কন্টেনার আটকাবো না, অহেতুক ফাইল আটকে রাখবো না, অহেতুক বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট, কেমিক্যাল টেস্টের জন্য পাঠাবো না। এই কাজগুলো আমরা করব। কি করবে? কর্তৃপক্ষ করবে। সরকারের জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক গৃহীত বহুমুখী সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস সংক্রান্ত আন্তর্জাতিক উত্তম চর্চা, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস কি, আমরা সেটা পরে একটু ডিটেল করব। এই ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অন্তর্ভুক্ত করবে কিসের ভিতরে? আমাদের কাস্টমস আইনের ভিতরে। এইটা করতে যে আইনের যদি কোনো সংশোধনী করা লাগবে সেটা করব, এইটা করে আন্তর্জাতিক বাণিজ্যকে অধিকতর সহজ করব এবং সম্প্রসারণ করব। এটা হলো আইনের লক্ষ্য। এরপরে হলো রিভাইজড কিয়োটো কনভেনশন ও ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টের আলোকে বিদ্যমান কাস্টমস অ্যাক্ট 1969 আন্তর্জাতিক উত্তম চর্চার সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ ব্যবসা বান্ধব করে কাস্টমস আইন 2023 প্রণয়ন। তারপর আমরা কি বললাম, একটা ছিল ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, এটা করব, এর সাথে বলো রিভাইজড কিয়োটো কনভেনশন। আমরা এগুলো কি ডিটেল আপনাদেরকে পরে একটু ধারণা দেব। আর একটা জিনিস কি, রিভাইজড ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট, এই সবগুলো আন্তর্জাতিক বাণিজ্যের সাথে খুব ভালো ভালো কথাবার্তা এখানে লেখা আছে। এইগুলো আমাদের আইনের ভিতরে অ্যামালগামেট করব, আমাদের আইনের ভিতরে এইগুলোকে ইনসারশন করে সেগুলোকে আমরা বাস্তবায়ন করব। করে আমরা কি করব, আমরা এই বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা 2023 সালের কাস্টমস আইন তৈরি করছি। 4 নম্বর এসে বলছি রাজস্ব আদায় বৃদ্ধি। এই সত্যি কথা এবারে বেরিয়ে গেছে, বুঝলেন? মেইন টার্গেট হলো আমার রাজস্ব আদায় বৃদ্ধি। কাজে রাজস্ব আদায় বৃদ্ধি, আমদানি রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ, ব্যবসা সহজীকরণ, নতুন শিল্প খাতের পেশার অন্যান্য বিষয় নিয়ে 2023-এ কাস্টমস আইন তৈরি করা হয়েছে। প্রত্যেকটা আইনে এত ভালো ভালো কথা বললো, এই ভালো ভালো কথা বলার মূল উদ্দেশ্য হলো ভাই, আমি কর আদায় করতে চাই। কর কার কাছ থেকে আদায় করব? জনগণের কাছ থেকে আদায় করব। কাজে এখন যেটা দেখলাম, তাহলে 3টা বিষয়ের উপরে আমাদের গুরুত্ব আছে এই আইনে। একটা হলো রিভাইজড কিয়োটো কনভেনশন, একটা হলো ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট, আর একটা হলো ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস। এইগুলো আমাদের বিধিমালাতে এইগুলোর আলাপ আছে, আমরা সেগুলো পরবর্তীতে আলাপ করব। ফিচার্স অফ দ্য ল পড়তে পারে, এই আইন কিসে হয়েছে, বাংলায় না ইংরেজিতে? আসলে কাস্টমস আইন 2023 তৈরি করা হয়েছে বাংলায়। আমরা কিছু কারণে এগুলো ইংরেজিতে নিয়ে আসছি, আমরা সব ইংরেজিতে পড়বো না, কারণ আমরা জানি উই দ্য পিপল ভেরি মাচ মাদার ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বাংলা, উই নো বেটার বাংলা কনসিডারিং ইংলিশ। ইংরেজিতে আমরা বাংলা ভালো জানি,
বাংলাতেই আমরা পড়বো। কিছু কিছু বিষয় আমরা এখানে ইংরেজিতে নিয়ে আসছি। এই ইংরেজিগুলো আমরা যদি কোথাও না বুঝি, আপনারা যদি ইফ এনি সোর্স অফ complexity arise or misunderstanding in between lecture আর in understanding, আপনারা বলবেন। আপনারা যতবার না বুঝবেন আমরা ততবার সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এই আইন তৈরি করা হয়েছে বাংলায়। এই আইনের 27টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার হলো? 27টা চ্যাপ্টার। আর্টিকেল আছে 269, পরে একটা সংযোগ করা হয়েছে, আমরা 269টায় ধরি। শিডিউল আছে দুটো। ব্যাট আইনের শিডিউল 3টা, কিন্তু কাস্টমস আইনের শিডিউল শিডিউল দুটো। এই এটা হলো কাস্টমস আইনের ফিচার। তাহলে আইনটা তৈরি করা 2023 সালে 6 জুন এই আইন বলবৎ হয়েছে। এই আইনের 27টা চ্যাপ্টার আছে, 269টা ধারা আছে, দুটো শিডিউল আছে। এই যে এসে গেছে বেস্ট প্র্যাকটিস। বেস্ট প্র্যাকটিসটা কি? হ্যাঁ, বেস্ট প্র্যাকটিসের কথা আমরা বলছি। এই বেস্ট প্র্যাকটিসের ভিতরে এই বেস্ট প্র্যাকটিসটা নির্ধারণ করে দিয়েছে WCO, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস কে নির্ধারণ করেছে? WCO। WCO সম্পর্কে একটা আলাপ করি। এটা হলো ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। আমরা যে এইচএস কোডের কথা বলছি, এই এইচএস কোডের উদ্ভাবক, নিয়ন্ত্রক, মালিক হলো WCO, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। অল কাস্টমস অর্গানাইজেশনের অনুমোদন ছাড়া এইচএস কোডের প্রথম 6 ডিজিট কোনো ক্রমে পরিবর্তন করা যায় না। WCO নির্দিষ্ট ইন্টারভ্যালে এইচএস কোডকে মডিফিকেশন করে, এনরিচ করে, সেটা তার দায়িত্ব। এইচএস কোড 8 ডিজিটের এইচএস কোড আমাদের দেশে ব্যবহৃত হয়। লাস্টের 2 ডিজিট ক্লাসিফিকেশন পারপাস আমাদের এনবিআর পরিবর্তন করতে পারে, আগে 6 ডিজিট পরিবর্তন করতে পারে না। এখন এটা নিয়ে আমাদের আলাপ আছে, আমরা পরে যখন এইচএস কোডের আলাপ করব সেদিন আরো একটু ডিটেইল পড়বো। আপনারা একটু আজকে মন দিয়ে শুনবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে খাতায় লিখে রাখেন। যখন প্রশ্ন করার সুযোগ দেব অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। তাহলে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস গুলো কি? একটা হলো অথরাইজড ইকোনমিক অপারেটর, সংক্ষেপে বলি EAEO। এটা আমাদের আইনের, কাস্টমস আইন 2023-এর একটা বড় বৈশিষ্ট্য। আপনি যদি ভালো ব্যবসায়ী হন, যদি আইন কানুন পরিপালন করেন, সরকার আপনাকে কিছু বিশেষ সুযোগ সুবিধা দেবে। সেটাকে হলো অথরাইজড ইকোনমিক অপারেটর, AEO। এটা বিধিমালা আছে, এটা আমরা পড়বো। মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট, তারপরে আছে ইলেকট্রনিক ডিক্লারেশন এন্ড রেকর্ড কিপিং। আমরা তো সবসময় বলছি আমাদের দেশ এখন হচ্ছে ডিজিটাল, ডিজিটাল তো এখন নেই স্মার্ট। আমাদের সকল ডিক্লারেশনস ইলেকট্রনিক্যালি হবে এবং স্মার্ট ওয়েতে আমরা ডকুমেন্টগুলো রেকর্ড রাখবো। কিন্তু আমরা জানি আমাদের এখন ডিজিটালের অবস্থা মাঝে মাঝে খারাপ হয়। এই জন্য যদি ডিজিটাল ব্যবস্থা কাজ না করে, এই আইনে ডিজিটালের সাথে অ্যানালগ মিন অনলাইনের সাথে অফলাইন রাখার বিধান এখানে আছে। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি। মাঝখানে তো স্যার বিদ্যুৎ চলে গেছিল, তারপরে কি আমাদের ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে কি স্যার? রেকর্ডিং এর সাথে তো বিদ্যুৎ, ও যেই জায়গায় রেকর্ডিং হচ্ছে ওইটা তো বিদ্যুৎ আছে, ওখানে তো বিদ্যুৎ আচ্ছা ছিল, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক না? আছে। রেকর্ডিং হচ্ছে স্যার। আমি কম বুঝি তো, আমি যেটা বুঝি মানে অনুমানের উপরে, জি স্যার ঠিক আছে। ঠিক না? জি স্যার। তারপরে শেষে আছে নন ইন্ট্রুসিভ ইন্সপেকশনস। এটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস। নন ইন্ট্রুসিভ ইন্সপেকশনস, এটা নিয়ে কারো ধারণা আছে? একটু বলেন তো নলেজ দিয়ে। জি না স্যার, ধারণা নেই স্যার। এখানে ইন্ট্রুসিভের বাংলা কি? আমরা বলি, আমরা যখন কোনো কিছু না বুঝি তখন সেটার ভিতরে আস্তে 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 ভিতরে ঢোকার চেষ্টা করে, দেখান সহজ হয়। ইনস্পেকশন মানে কি? নিরীক্ষা নাকি? জি স্যার। ইন্ট্রুসিভ আমরা বলে না ট্রেসপাস, যেটা অনুপ্রবেশ। প্রবেশ না করে ইন্সপেকশন। ভাই আমার একটা কার্গোতে সেনসিটিভ, কন্টেনারে সেনসিটিভ মাল আছে, তুমি সেটা খুলে নষ্ট করে ফেলতে পারো, খোলা যাবে না। তুমি এখন স্ক্যানার আনো, ঠিক আছে, স্ক্যানার বাইরে ইস্যু করো, আমার কন্টেনার চ্যানেল দিয়ে চলে যাবে, কন্টেনারের ভিতরে কি আছে দেখা যাবে। এয়ারপোর্টে আপনি যান, লাগেজ কি সব খুলে খুলে চেক করে? করে না। যেটা সন্দেহ হয় সেটা খোলে, কারণ ওই তাদের ভিতরে স্ক্যানার আছে। নন ইন্ট্রুসিভ সোজা কথা হলো তুমি কন্টেনার খুলতে পারবা না,
আমাদের ফিজিক্যাল ইন্সপেকশন এখনো কন্টেনার খুলে মালপত্র ছাড়াই ফেলে একেবারে। আইনের কথা হলো, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস হলো, অন্য লোকের মাল তোমার বের করার তোমার ক্ষমতা নাই। তার সিক্রেসি আছে, তার সিকিউরিটি আছে, তার গোপনীয়তা আছে, তার নিরাপত্তা আছে। ইউ দ্য পিপল অথরিটি ইউ মে চেক, বাট ইউ ক্যান নট show the show the security and hidden issues to the other people. তুমি সেটা করতে পারবা না। এটা হলো ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস। মেইন নন ইন্ট্রুসিভ। তুমি কন্টেনার খুলতে পারবো, তোমার চেক যত ভাবে করার দরকার, তুমি সিকিউরিটি রিজন চেক করো, কিন্তু ওর ভিতরে কি আছে সেটা অন্য লোককে দেখাইতে পারবে না। ঠিক যে অথরিটি সেই শুধু দেখতে পারবে। ঠিক কিনা? বোঝা গেছে আমার কথা? জি স্যার। ওকে। এরপরে আরো আছে ট্রেড ফ্যাসিলিটেশনস এগ্রিমেন্ট অফ ডব্লিউটিও। আপনারা তো জানেন আমরা তো ডব্লিউটিওর এফএন বলি, মোস্ট ফেভার্ড নেশন। তো ডব্লিউটিও হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস। আমাদের ফরেন ট্রেডের, বৈদেশিক বাণিজ্যের মূল সংগঠন, মাদার সংগঠন হলো ডব্লিউটিও। ওই ডব্লিউটিওর আওতায় আইসিসি কাজ করে, ডব্লিউটিওর আওতায় ডব্লিউসিও কাজ করে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স কাজ করে, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনস কাজ করে। এই ডব্লিউটিও যে ফ্যাসিলিটেশনস এগ্রিমেন্ট, অধিকতর সহজীকরণ চুক্তি, সহযোগিতামূলক চুক্তি যেটা আছে, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এরপরে আরো আছে অ্যাডভান্স রুলিং, বন্ড ম্যানেজমেন্ট। অ্যাডভান্স রুলিং নিয়ে যদি সময় হয় আমরা আলাপ করব। অ্যাডভান্স রুলিং তারপরে যদি পরে সময় না পায় আপনাদের আজকে একটু বলে দিই। অ্যাডভান্স রুলিং হলো আপনি একটা পণ্য আমদানি করেন, এইটার সাথে কাস্টমসের আপনার কোনো সমস্যা হচ্ছে, বারবার ক্লাসিফিকেশন এইচএস কোড নির্ধারণে জটিলতা হয়। এইরকম জটিলতা যদি হয়, আমাদের এনবিআর এ একটা অ্যাডভান্স রুলিং ডিপার্টমেন্ট আছে, এই জায়গায় অ্যাপ্লিকেশন করা যায়। অ্যাপ্লিকেশন করলে এখানে একটা সংক্ষিপ্ত বিচার হয়, হিয়ারিং হয়। হিয়ারিং হওয়ার পরে যদি এনবিআর দেখে ইয়েস, আপনার যে এইচএস কোড নিয়ে বারবার সমস্যা হচ্ছে, মেইন কাস্টমস মানতে চায় না, আপনার উপরে বেশি শুল্ক কর আরোপ করে, বেশি ভ্যালুতে সেটা ক্লাসিফিকেশন মিন অ্যাসেসমেন্ট করে, এইরকম ঘটনা যদি হয়, কাস্টমস মিন এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড আপনার পক্ষে একটা রুলিং দিয়ে দিতে পারে যে এই প্রোফর্মা ইনভয়েসে যে এইচএস কোড ডিক্লেয়ার করা আছে এটা সঠিক। এইরকম যদি সে করে দেয়, 18 মাস পর্যন্ত চট্টগ্রাম বন্দর ওই অর্ডারকে ভায়োলেট করতে পারবে না। এনবিআর যেটা নির্ধারণ করে দেবে চট্টগ্রাম বোর্ড সেটা মেনে চলবে। এটাকে বলে অ্যাডভান্স রুলিং, মানে আগাম রুলিং। হ্যাঁ, তারপরে আছে প্রোটেকশন অফ দ্য লোকাল ইন্ডাস্ট্রি ফ্রম দ্য আনফেয়ার কম্পিটিশনস। এটা তো আপনারা জানেন, এই সম্পর্কে একটু বলেন তো কেউ একটু। আমরা আমরা যদি শুধু আমরা যদি শুধু কনসালটেন্ট পারপাসে পড়তাম, আমরা কিন্তু এইগুলো পড়তাম না। আমরা এগুলো লোকাল ইন্ডাস্ট্রিকে বিভিন্ন ভাবে প্রোটেকশন দেয়, যেমন ভর্তুকি দেওয়া, গভর্নমেন্ট ভর্তুকি দেয়, মানে আনফেয়ার প্রোটেকশন কম্পিটিশন থেকে যাতে আমরা যখন প্রতিরোধ। ফরেন ট্রেড পড়ছি তখন ভর্তুকিতে আমরা যাব না, আমরা যাব হায়ার ট্যারিফ ইম্পোজ, ঠিক না? হায়ার ট্যারিফ, রাইট। ঠিক আছে, আমরা যখন যেটা যেটা করি আমাদের ভাষা ওই রকম হবে। হ্যাঁ, যে জায়গায় যাব সেই জায়গায় সেই ভাষা ব্যবহার করব। যুদ্ধের সময় জি আমরা কড়া ভাষা ব্যবহার করব, কিন্তু জি বাচ্চা-কাচ্চার সাথে যখন আমরা কথা বলবো তখন আমরা খুব সফট নরম ভাষা ব্যবহার করব, তাই না? জি স্যার। তারপরে অ্যান্টি ডাম্পিং, কাউন্টার ভেইলিং, সেফগার্ড মেজার্স, এগুলো আমাদের, আমরা যেদিন ডিটেল আইনের ধারাগুলো পড়বো, কাস্টমস আইনের 18, 19, 23 নম্বর ধারাতে অ্যান্টি ডাম্পিং সম্পর্কে বলা আছে, কাউন্টার ভেইলিং ডিউটি সম্পর্কে বলা আছে, সেফগার্ড সম্পর্কে বলা আছে। এই মেজার্স, এই প্রোটেকশন কিভাবে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করে সেই কথাগুলো বলা আছে। হ্যাঁ, এগুলো পড়বো। আমাদের আর একটা বৈশিষ্ট্য ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, তার মানে আমাদের যে ফরেন ট্রেড করব এটা ফিক্স রেট হবে না। আমরা মিন টাইম আমরা ফরেন ফ্লোটিং এক্সচেঞ্জ রেট মিন ভাসমান মুদ্রা ব্যবস্থা যুগে প্রবেশ করছি। এটার মূল কথা হলো ডিমান্ড এন্ড সাপ্লাই এর ভিত্তিতে বাজারে যদি যোগান বেশি হয় একভাবে দাম নির্ধারিত হবে, বাজারে যদি যোগান কমে যায় আর একভাবে দাম নির্ধারিত হবে। বলেন তো, বাজারে যোগান বেশি হলে দাম বাড়ে না কমে?
কমে, দাম কমে কমে যায়। স্যার, দাম কমে, বাজারের দাম দোকান কম, বেশি, দাম কমে, আমার আমার এক্সপোর্ট বেশি, আমার রেমিটেন্স বেশি, তাহলে কি হবে? ডলারের দাম কমে যাবে নাকি কমে বাড়বে? যাবে, কমে যাবে স্যার। এই যে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস বলছে, ভাই তুমি সরকার হস্তক্ষেপ করতে পারবে না, তুমি হস্তক্ষেপ করতে পারবে না, তোমার সক্ষমতা বাড়াও, তুমি বেশি করে ফরেন কারেন্সি আর্ন করো, তোমার লোকাল কারেন্সিকে এস্টাবলিশ রাখো, এটা হলো ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। হ্যাঁ, কিন্তু ইম্পোজিশন, পেনাল স্যার ট্যাক্স। এটা তো স্যার আমাদের দেশের ইকোনমি স্টেবল রাখার জন্য তো হস্তক্ষেপ করা লাগে সরকারকে। শোনেন, আইন যখন তৈরি করা হয়, কোন আইন কি জনগণের অকল্যাণের জন্য তৈরি করা হয় বলেন তো? জি আমরা জি না স্যার, জি না, জি 74-এর কালো আইনের কথা বলি না? আচ্ছা, এই আইন পড়ছেন কেউ? কত ভালো না। ভালো কথা লেখা আছে দেখছেন? আমাদের এই যে ভ্যাট আইন, এই ভ্যাট আইনের ব্যবসায়ীরা একসময় সব বলছে কালো আইন। আজ এখন তো রাষ্ট্র কি কইছে কালো, রাষ্ট্র তো কইছে এটা ভালো, বুঝলি? জি জি স্যার, জি এখন স্যার, এখন আপনি ইন্টারন্যাশনাল রেগুলেশনস বলছে তোমার সক্ষমতা বাড়াও। জি তোমার স্যার, যদি তোমার যদি 10 টাকা ইনকাম হয়, সংসারের খরচ যদি 7 টাকা, তোমার সেভিংস হবে। তোমার জি ইনকাম 10 টাকা, সংসারের খরচ 12 টাকা, কি হবে? তোমাকে ঋণ করতে হবে, লোকের দ্বারে জি দ্বারে স্যার, ঘুরতে হবে, ঠিক কিনা? রাইট রাইট স্যার, এটা এখন আমরা সবসময় করতে পারি, আপনার কথা ঠিক আছে, আমাদের মতো দেশগুলোতে যাদের আউট অফ রেমিটেন্স বেশি, ইন অফ রেমিটেন্স কম, আমাদের শুধু যদি আমাদের বিলিভ, আপনাদেরকে বলি, এই গভর্নমেন্ট এখনো পর্যন্ত টিকে আছে ডিপেন্ডস অন দা ওয়েজ আর্নার্স মানি। শুধু যদি আমাদের এই প্রবাসীরা যারা কষ্ট করে, যারা জি কি করে, যারা কন্টেনারের ভিতরে বিদেশে বসবাস করে, ঘরের ভিতরেও শুইতে পারে না, জি এদের স্যার, কষ্টের পাঠানো টাকাগুলোই এই গভর্নমেন্ট ঠিক আছে, তা নাহলে গভর্নমেন্ট কবে ফল করতো আপনারা দেখতেন? হ্যাঁ, জি স্যার, ডলার হয়তো 200 টাকা, 300 টাকা, এরা এই টাকাগুলো, আমাদের এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি, ঠিক কিনা? জি স্যার, হ্যাঁ, এখনো পর্যন্ত এরাই আমাদের আমাদের কাছে। এখন ইন্টারন্যাশনাল রেগুলেশন বলতে ঠিক, তোমার কমোডিটি কম, ভাই তুমি সার্ভিস করো, তুমি লোক বেশি দাও, তুমি দক্ষ তো শ্রমিক তৈরি করো, তারা বিদেশে যাক। বিলিভ, আপনাদেরকে বলি, সৌদি আরবে, দুবাইয়ে একজন বাংলাদেশি লেবার যদি আয় করে প্রতিদিন 3,000 টাকা, ইন্ডিয়ার একটা শ্রমিক আয় করে 5,000 টাকা। আপনারা কি বিশ্বাস করেন এটা? জি এটা স্যার। হইতে পারে জি ডিউটি ল্যাঙ্গুয়েজ। ও তো ভাষা জানে। আমার বাস্তব জীবনের একটা গল্প বলি, আমরা যখন ইউনিভার্সিটিতে পাশ করে আসলাম, তো আমার ক্লাসমেট দুইজন এক বিছানায় থাকছি প্রায় 3.5 বছর। তো ব্যারিস্টারি পড়তে গেল। তো ব্যারিস্টারি পড়তে গেলে মাঝে মাঝে দেশে আসে, কথাবার্তা হয়। তা আমি একদিন বললাম, ভাইয়া তোরা কি করিস, তোদের আয় ইনকাম কি? তো তখন আমাদের দেশে ওই যে প্রথম ওই বাস কাউন্টার করে ওই নাজমুল হুদা তখন ওই টিকিট বেচা শুরু করলো 2001 সালে, ঠিক আছে? দেখছিল না, বিআরটিসি বাস কাউন্টার, বিভিন্ন বাস কাউন্টার বেসে বাসের টিকিট বেচতো না? জি জি তো ও বললো যে আমরা লন্ডনে এইরকম ছাতা টাঙাই, বিভিন্ন জায়গাতে ছাতা টাঙায়, টাঙ্গায় টাঙ্গায় বিমানের টিকিট বেশি। এই হলো আমার এখন আয় ইনকাম। যে যত টিকিট বেচতে পারে, আমরা কোনো বেতন পাই না, আমরা কমিশন পাই। তো তাই আমি বললাম, তাহলে তোমার আয় ইনকাম ভালো হয় ভাই, তুমি বাংলা জানো, ইংরেজি জানো, আর লন্ডনে যারা ওরা তো শুধু ইংরেজি জানে। কয়, সেটা ঠিক। আমি বললাম, তোমার সাথে তো ইন্ডিয়ানদের ইনকাম বেশি, কারণ ওরা হিন্দি জানে, ওরা ভালো ইংরেজি জানে, ওরা গুজরাটি জানে, ওরা মারাঠি জানে, এই সমস্ত লোকগুলো যায়। তো আমাকে ও অবাক করে দিয়ে বললো, না রে, আমাদের সাথে ব্রাজিলের একটা ছেলে আছে, ওর সবচেয়ে আয় ইনকাম বেশি। তাই বললাম, কেমন ইনকাম করে সে? কয়, আমরা যদি ইনকাম করি 100 পাউন্ড, ও ইনকাম করে 300 পাউন্ড। আমি বললাম, তাহলে কি তোদের চেয়ে বেশি সময় কাজ করে? কেন, বরং বলা যায় আমাদের থেকে কম সময় কাজ করে। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? তা ও বলল, ও ব্রাজিলের বাইবর্ন ও ল্যাটিন জানে, ও ইংরেজি জানে, ও স্প্যানিশ জানে, ও হিন্দি জানে, আর ও ফিনিশ জানে। ইউরোপের বহু মহিলারা আছে, অসম্ভব ইংরেজিকে অপছন্দই করে না, ঘৃণাও করে। ইংরেজি বললে তার কাছ থেকে টিকিট কিনতে চায় না, কিন্তু যে ফিনিশ বলতে পারে, যে স্প্যানিশ বলতে পারে,
2 পাউন্ডের টিকিট 2.5 পাউন্ড দিয়ে তার কাছ থেকে কেনে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি স্যার। এর পরেও বললো, এইটাতে আমি অবাক হইনি। একদিন দেখলাম 2 আরব মহিলার সাথে এই ছেলে আরবি বলছে। তো তখন বললো আমার খুব কষ্ট হয়েছে সেদিন, ধর্মীয় কারণে আমাদের আরবিটা শেখার দরকার ছিল, আমরা সেটা শিখি নাই, কিন্তু জীবিকার প্রয়োজনে ও ব্রাজিলে থেকে আরবি শিখছে। এই জন্য আমরা যদি আয় করি 100 পাউন্ড, ও আয় করে 300 পাউন্ড। ব্যাপারটা বুঝছেন তো? জি স্যার। আর আমাদের দেশে এখন আরবি বললেই আপনি কি জানি কোন দেশি, উর্দু বললে আপনি কোন দেশি, হিন্দি বললে আপনার তো আর ভাত নাই এখন, ঠিক কি না? জি স্যার। এইগুলো বলা যাবে না। একাডেমিক পারপাসে এক্সেলেন্সি আপনি যত জি জানতে পারবেন আপনি সুবিধা। আপনি কলকাতায় যান, বাই বর্ন এ চাইল্ড ইজ লার্নিং 3 ল্যাঙ্গুয়েজ, ওয়ান ইজ দ্য নো, প্রথম বাংলা না, প্রথম ওরা হিন্দি শিখে ফেলছে, তারপরে বাংলা এবং ইংরেজি। কলকাতায় যাবেন, সাইনবোর্ডে 3টা ভাষা পাবেন। প্রথম হলো তাদের জাতীয় বা তাদের লোকাল ভাষা যেটা বাংলা, তারপরে হিন্দি, তারপরে ইংরেজি। আপনি যদি কানপুর পার হন, উত্তরপ্রদেশ পার হন, তো তাদের হিন্দি প্রভিন্স, কাজে লোকাল এবং ন্যাশনাল দুটোই মিলে যাবে। এই জন্যই সেখানে আছে হিন্দি, ইংরেজি, তারপরে আরবি। কেন ইনকাম বেশি করে এবার ইন্ডিয়ার একটা ছেলে দুবাইতে, সৌদি আরবে, যে বুঝতে পেরেছেন তো? ও তো আরবি জানে, ওর এমপ্লয়ের সাথে কমিউনিকেট করতে পারে। সে যদি বলে পানি আনো, ও পানি এনে দেয়। আমাদের দেশের স্টাফের মতো দাঁড়ায় থাকে না যে স্যার আমি তো বুঝতে পারিনি, আপনি আমাকে বুঝাই বলেন, ঠিক কি না? জি স্যার। এই জন্যই এই জন্যই ওই যে বললাম এক্সচেঞ্জ রেট, অথরিটি বলছে ভাই তোমার সক্ষমতা বাড়াও, তুমি পিছন ব্যাকডোর দিয়ে কন্ট্রোল করতে পারবে না। কিন্তু আমাদের দেশে অনেক সমস্যা আছে, অনেক সময় করা যায় না, আমাদের সেগুলো করা লাগে। এই জন্য আমাদের দেশের ফ্লোটিং এক্সচেঞ্জ রেটকে বলা হয় ম্যানুপুলেটেড এক্সচেঞ্জ রেট। ঠিক আছে? রাইট। জি জি। ম্যানুপুলেট ফ্লোটিং এক্সচেঞ্জ রেট, এটা নিয়ে আলাপ আছে। এরপরে আবার কয়দিন আগে লাগাইছিল ক্রলিং পেগ। আরে ভাই, ফ্লোটিং এই বুঝিনি, আবার লাগাইছেন ক্রলিং। ঠিক আছে? অনেক কথা আছে। আমাদের অর্থনীতিবিদরা বিশলিপ, এই যে আব্দুল মুহিত, এই ভদ্রলোককে আমি একটু একটা কারণে ধন্যবাদ দিই। আমাদের যে ওয়েজ আর্নার মানি, প্রবাসীদের যে এই টাকা ইনসেন্টিভ ওই ভদ্রলোক চালু করছিল প্রথম। তো প্রথম যখন ওয়েজ আর্নার্স মানিতে ইনসেন্টিভ দেওয়া হলো, এখনো তারা ইলেকশন করছে, এবারও বড় বড় অর্থনীতিবিদ তারা সেদিন বিরোধিতা করছিল, কেন এই টাকার উপরে আমরা ইনসেন্টিভ দিব, রাষ্ট্রের টাকা খরচ হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। কাজে ওই যে পলিসি মেকাররা যেভাবে যাবে, আপনারা আমার তো ক্ষমতা নেই, ওরা যা তৈরি করে দেবে, বিলিভ, এর বাইরে আমি কি কিছু পড়াতে পারবো? না স্যার। আবার আমি যা পড়াবো না আপনারা তাই শুনবেন। জি ঠিক ব্যাপারটা এরকম। হ্যাঁ, তারপরে হলো এরপরে ট্যাক্স আরোপ করব, ক্লিয়ারেন্স করব, পেনাল ট্যাক্স ফ্যাক্স যদি থাকে সেটা দেব। তারপরে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করব, টেম্পোরারি ইম্পোর্ট কি, রি ইম্পোর্ট কি, রি এক্সপোর্ট কি। হ্যাঁ, এইবার WCO, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের কিছু কনভেনশন, কিছু ল, রুলস, রেগুলেশনস আছে, সেগুলো আমরা দেখব। রিকগনিশন অফ দ্য ভেরিয়াস রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ডিজাইন অ্যান্ড কপিরাইট, অ্যান্ড জিআই অ্যাক্ট। জিআই অ্যাক্ট মিন জিওগ্রাফিক ইন্ডিকেটরস অ্যাক্ট, আমাদের ভৌগোলিক নির্দেশক পণ্য যেটা বলি, আমাদের জামদানি শাড়ি, আমাদের নাটোরের কাঁচাগোল্লা, আমাদের খিরসা, চাপাতি, আমাদের চাপায়ের কি আম, আরো এগুলো আমাদের ইলিশ মাছ, আমাদের পাট পণ্য, আমাদের জামদানি, এইগুলোতে আমাদের জিওগ্রাফি ইন্ডিকেটার্স, আমাদের মর্যাদার ব্যাপার, এই জিনিসগুলো স্বীকৃতি আমাদের এই আইনে থাকতে হবে। এই বিষয়গুলো আমরা এখানে আলাপ করব। হ্যাঁ, হ্যাঁ, বলেন এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা, কারো যদি থাকে তাহলে বলেন। কোনো প্রশ্ন? নাই স্যার, কোনো প্রশ্ন নাই, একটু ডিটেলস পড়ে তো আবার বলতে হবে। পড়বেন, বই কিনছেন? একটা বই কিনবেন, লিখে নেন আব্দুল হাকিমের লেখা কাস্টমস বিধি ও আইন, আরটা কি পুরো মনে আছে, লেখেন, লেখকের নাম আব্দুল হাকিম। আব্দুল হাকিম। আব্দুল কাস্টম। হাকিম, কাস্টমস, হ্যাঁ। আমাদের পুরনো এনবিআর
পুরনো এনবিআর, এটা হইলো ওই যে সেগুনবাগিচা, এই লিটন বুক হাউস, ওদের ওই জায়গায় পাওয়া যায়। এটা বই কিনে নেবেন। ওই বইয়ের ভিতরে আপনার সবগুলো আছে। আমদানি নীতি আদেশ আছে, রপ্তানি নীতি আদেশ আছে, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট আছে, কাস্টমস আইন আছে, সবগুলো পাবেন। লেটেস্ট ভার্সনটা কিনবেন 25 সালে। হ্যাঁ, এটা কিনে নেবেন, ঠিক আছে? আব্দুল হাক তার কাস্টমস আইন কাস্টমস আইন, কাস্টমস আইন, তারপরে আছে বিধি প্রয়োগ, আর একটা কি জানি শব্দ আছে, এটা কিনে আব্দুল হাকিমের লেখা নীল রঙের একটা বড় মোটা বই কিনে নেবেন সবাই, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, এই পর্যন্ত যদি প্রশ্ন না থাকে আমরা একটু দেখব আমাদের কাস্টম, বললাম যে দুটো শিডিউল কাস্টমস আইনের। প্রথম শিডিউলে আমাদের এই ট্যারিফ সম্পর্কে বলা আছে। কাস্টমস আইনের ধারা 18-তে এগুলো সম্পর্কে বলা আছে, আমরা সেগুলো বলবো, আরোপ হবে। কাস্টমস আইনে কি কি কর, অনেক আরো বিদেশে আরো অনেক কর আছে, সেগুলো আমরা পড়বো না, আমরা এইগুলোই পড়বো, কারণ আমাদের আইন এই বিষয়গুলো নিয়ে আলাপ করছে, আমরা এটাই পড়বো। একটা হলো ডিফারেন্ট টাইপস অ্যান্ড ফর্মস অফ দ্য ট্যারিফ। সকল শুল্ক করকে একসাথে আমরা ট্যারিফ বলি। যা ট্যারিফ তাই ট্যাক্স, যা ট্যারিফ সেটা রেভিনিউ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন রেভিনিউ অ্যান্ড ট্যারিফ? সকল রেভিনিউ, এসিডি, আরডি, ভ্যাট, ম্যাট যাগুলো আছে সবগুলোকে একসাথে আমরা বলবো ট্যারিফ, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে একটা হলো সিডি, একটা হলো আরডি, একটা হলো এসডি, একটা হলো বিএটি, এটি, এআইটি। আমরা এগুলো নিয়ে অনেক আলাপ করছি, এটা পড়বো না। এর পরে তিনটা বিষয় এখানে আছে। কাউন্টার ভেলিং ডিউটি আমরা ওখানে আলাপ করছিলাম, ওই জায়গাটা রিপিটেশনস হবে। এন্টি ডাম্পিং ডিউটি, সেফগার্ড ডিউটি, এইগুলো নিয়ে আমরা পরে একটু ডিটেল আলাপ করব। এরপরে একটা বিষয় আছে, এমটি আমরা ডাম্পিং বিক্রি যখন করলে আমদানি পণ্যের শুল্কায়ন যখন হবে, আমদানি পণ্যের শুল্কায়ন হওয়ার সময় একটা বিধিমালা আছে। ওই বিধিমালা কাস্টমস মেনে চলে। সেটা হলে হয় আমদানি পণ্যের শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000। এই জিনিসটা আমরা কিভাবে কাজ করে সেটা একটু দেখাবো। এটা নিয়ে অনেক ক্লাসিফিকেশনের মামলা আছে, আমাদের কাছে অনেক মামলা আছে। আজকেও একটা এনবিআর এটা নিয়ে আলাপ করে আসছি। আপনারা যদি ক্লাসিফিকেশনের মামলা সম্পর্কে ভালো নলেজ তৈরি করতে পারেন, আপনারাও ভালো মামলা মোকদ্দমা করতে পারবেন, কিন্তু কাস্টমসের সাথে চোখে চোখ রেখে হিয়ারিং এ পার্টিসিপেট করতে পারবেন। এইটা নিয়ে আমরা একটু আলাপ করব। আমদানির সময় পণ্যের শুল্কায়ন কিভাবে হয় সেটা এই বিধিমালাতে বলা আছে, আমদানি পণ্যের শুল্ক মূল্যায়ন বিধিমালা। এটা আমরা একটু পড়বো, দেখাবো। এইবার হলো অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট গুলো আমরা মোটামুটি আলাপ করছি। আপনি ডকুমেন্ট আনলেন, ডকুমেন্ট নিয়ে আসলেন ব্যাংকের কাছে, আপনার পণ্য আসছে, আপনি একটা এলসি করছিলেন ইসলামী ব্যাংক থেকে, ইসলামী ব্যাংকের ডকুমেন্ট আসছে, মাল আসছে চট্টগ্রাম বন্দরে। আপনি ডকুমেন্টস গুলো নিয়ে গেলেন ব্যাংক থেকে, ধারা 81 অনুসারে চট্টগ্রাম কাস্টমসের কাছে আপনি ডকুমেন্ট সাবমিট করে দিলেন। সাবমিট করে দেওয়ার পরে এই অ্যাসেসমেন্ট পারপাস শুরু হলো। অ্যাসেসমেন্ট পারপাস শুরু হলে না, যেখানে ফার্ম হয়নি তো লাইব্রেরি এটা মিউট হচ্ছে না। কি নাটক এর ভিতরে কি করবে, ওদের নাটক নাটক নাটক। সজীব ভাই একটু মুট কর ভাই, কি অবস্থা ভাই, এ কি? স্যার কথা শোনা যাচ্ছে না। আপনাদের পারিবারিক কথা শুনে স্যার রাগ করছে। এবার শোনা যায় আমার কথা? জি জি স্যার। স্যার, শোনা যায়। হ্যাঁ, আহ, ওনাদেরকে মিউট, মিউট না আনমিউট কি বলে, মানে বন্ধ করে দিয়েছি, এটার ইংরেজি কি? মিউট। তো আমি মিউট করতে যে আমি মিউট হয়ে গেছি, ঠিক আছে? তো তাহলে শোনা যায় তো? এখন আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি স্যার। শোনা যাচ্ছে স্যার। ওকে, এই যে ডকুমেন্টটা জমা দেবেন, প্রথম হলো
কাস্টমস সেই ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করবে ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় ল্যাবরেটরি টেস্ট করবে, যদি প্রয়োজন হয় কেমিক্যাল টেস্ট করবে, যদি প্রয়োজন হয় ফিজিক্যাল ইন্সপেকশন করবে, তারপরে ডিউটি ফিক্স করবে, তারপরে ডিউটি আরোপ করবে, তারপরে পণ্যগুলো আপনার শুল্ক কর জমা নিবে, মালটা ছেড়ে দিবে। দেওয়ার আগে যদি লোকাল কনজাম্পশনের জন্য হয় শুল্ক কর নিবে, যদি বন্ডের এগনেস্টে হয় শুল্ক কর আপনার কাছ থেকে নিবে না। ঠিক আছে, এইবার আমরা একটু সংক্ষেপে দেখব, এগুলো আমরা ডিটেল পড়ব। এই আইনের ফিচার গুলো কি কি, অত সময় অন্য বিষয়গুলো পড়লাম, রিজনস এবং আদার ইস্যুস। এই আইনটা এট এ গ্ল্যান্সে আমরা একটু দেখব। এর আগে একটা সামান্য বিষয় আলাপ করছি, সেটা হলো 269টা ধারা, বলছি কিনা? জি স্যার। বলছি। এখন এখন দেখবো আর কি আছে, 49টা সংজ্ঞার কথা বলা আছে। এই 49টা সংজ্ঞা আমরা হয়তো সব পড়বো না, যেই সংজ্ঞাগুলো আমাদের জন্য বিশেষভাবে দরকার হবে সেই সংজ্ঞাগুলো আমরা পড়ব। এবং আমরা বলি যদি সংজ্ঞা আমরা করায়ত্ত করতে পারি, আইনের 40% আমাদের নলেজে চলে আসলো। হ্যাঁ, সেটা আমরা দেখব। এরপরে কাস্টমস ওয়্যার হাউস, এইগুলো বলা আছে 8 নম্বর ধারা থেকে 13 নম্বর ধারা, এটা আমরা পড়বো। কাস্টমসের ডিউটি কিভাবে আরোপ করা যায়, মেন ট্যারিফ কিভাবে আরোপ করা যায়, কোনো পণ্যের ট্যারিফ অব্যাহতি আছে কিনা সেটা আলাপ করা হয়েছে 18 থেকে 35 নম্বর ধারা পর্যন্ত। আপনারা এগুলো বইটা পড়বেন, কিনবেন এবং সবাই পড়বেন। ডিক্লারেশন দেখেন 35-এর পরে এক ধাক্কায় চলে গেছি আমি 81-তে। ভিতরে এগুলো পড়ি নাই, এখানে এতগুলো পড়ে আমি পারবো না। হ্যাঁ, এই জন্য যেগুলো আমাদের জন্য বিশেষভাবে প্রয়োজন সেইগুলো আমরা এখানে নিয়ে আসছি। আপনার কমোডিটি ডিক্লারেশন করবার জন্য আপনাকে 91 থেকে 81 থেকে 97 আপনি এখানে ডকুমেন্ট জমা দেবেন, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্টসের সত্যায়ন হবে, সেই ডকুমেন্টসের শুল্কায়ন হবে, সেই শুল্কায়নে যদি কোনো ভুলভাল হয় পুনঃ শুল্কায়ন হবে। এরপরে পণ্য ডিউটি ভ্যাট আপনি সরকারকে পরিশোধ করবেন, শুল্ক কর পরিশোধ করা হবে, অথবা আপনি ওয়্যার হাউসের জন্য পণ্য নিয়ে যাবেন। এইগুলো আলাপ করা আছে 81 থেকে 97 পর্যায় পর্যন্ত। হ্যাঁ, 97 পরে যে ধাম করে 108-এ চলে গেছে, এখানে কি বলছে, কাস্টমস ওয়্যার হাউজিং। ওই যে বললাম বন্ডের মাথায় যে মাল আপনি আনবেন সেই মালগুলো আপনি রাখবেন কোথায়? আপনার গোডাউনে আপনি রাখতে পারবেন না, সরকারের নিয়ন্ত্রণে রাখতে হবে। সরকারের নিয়ন্ত্রণে যে গুদাম থাকে সেটাকে বলা হয় কাস্টমস ওয়্যার হাউস। ওই ওয়্যার হাউস সম্পর্কে বলা আছে 108 থেকে 134। তাহলে এখানে দেখেন আমরা কি বলছিলাম, কাস্টমস ওয়্যার হাউস এন্ড লাইসেন্সিং বলা ছিল 8 থেকে 13। আবার এখানে ওয়্যার হাউস সম্পর্কে বলা হলো 108 থেকে 134। হ্যাঁ, আমি অনেক দোষ ত্রুটি করছেন, আপনার তো প্ল্যান বিচার হবে। বিচার যদি হয় অফেন্স, ফাইন, পেনাল্টিস এইরকম যদি কিছু হয় সেটা 171 নম্বর ধারাতে। আমরা একটু অনেক বড়, এখানে দেখা যাচ্ছে একটা ধারা, আমরা সবকিছু পড়বো না, এতটুকু পড়বো যে সুনির্দিষ্ট অপরাধের বিচার এবং পেনাল্টির কথা বলা আছে 171 নম্বর ধারাতে। হ্যাঁ, ম্যানুফ্যাকচারার আদার অপারেশনস ইন রিলেশন টু দ্য গুডস ইন এ ওয়্যার হাউস রুলস 1984, এটা একটা বিধিমালা, এখানে কিছু কথা বলা আছে। এরপরে আরো কিছু বলবো, বন্ডেড ওয়্যার হাউস লাইসেন্স কি করে রিনিউয়াল করা যায়, কিভাবে অটোমেশন করা যায়। হ্যাঁ, আমরা এখানে 184-র বাইরে কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট ট্রাইব্যুনালের কথা বলি নাই। এখন এইটা আমরা কেন বলি না এখানে আনছি, এইটাতে আমাদের যেহেতু বন্ডের আলোচনা ছিল, আমাদের কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট ট্রাইব্যুনালটা আমাদের নিয়ে আসতে হবে। কারণ এইটা থেকে একটা প্রশ্ন সাধারণত থাকে, এটা এটা 225, 226 এই ধারাগুলোতে সেখানে আলাপ করা হয়েছে, সেগুলো আমরা নিয়ে আসবো। আর একটা বিষয় নিয়ে আসবো, এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনস, এইগুলো ভ্যাট আইনেও আছে, কাস্টমস আইনে আছে। এটা আমরা এই জায়গায় আনি নাই, এই আদালতটা ভ্যাট আইনে কমান। কাস্টমস অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট
এক্সাইজ অ্যাক্টে যত মামলা হয় সবগুলো একই কোর্টে বিচার করা হয়। এই জন্য আমরা গত বছর ভ্যাট আইনের সাথে যেহেতু করিয়ে ফেলছি, এটা আনা হয় নাই। এখন যদি আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে যদি ভ্যাটের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে আমরা নতুন করে এটার আলাপ করব না। কিন্তু যদি এমন কেউ থাকেন, একজনও যদি থাকেন যে উনি ভ্যাটের সাথে নাই, তাহলে আমরা এই বিচার ব্যবস্থাকে এই জায়গাতে নিয়ে আসবো। হ্যাঁ, আছেন কেউ এরকম নতুন কেউ আছেন যে ভ্যাটের কোর্সে আমাদের নাই? থাকলে কথা বলবেন, কেউ আছেন কি না? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ভাই, শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। নতুন কেউ আছেন যে ভ্যাটের কোর্সে না, শুধু এই কোর্সে আছেন, এমন কেউ? হাত তুলছে কে জানি? নজরুল ইসলাম সাহেব, আপনি আছেন তাই তো? নজরুল ইসলাম সাহেব হাত তুলছেন, আপনি কি স্যার কিছু আমি ব্যাটের বলবেন? করতে নাই স্যার, হুম। আমিও ব্যাটের করতে নাই। স্যার ওকে, ব্যাটে করছে আছে, সরি এটা ক্লিক হয়ে গেছে আর কি। ওকে, ব্যাটে করছে হ্যাঁ, আমরাও নাই স্যার। ওকে, ওকে, না আমরা তাহলে ব্যাটের এটা কোর্সে করবো। মিনস স্যার ওই যে আমাদের যে ব্যাট এক্সামের যে ব্যাট নিবন্ধনের যে ক্লাস, ওই ক্লাসটাতে ছিল কিনা কি সেটাই তো? সেটা, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ওটাতে ছিল। এরপরে কিছু বিষয় আছে বা আমাদের বন্ডের ব্যাপারে ইউপি আছে, হ্যাঁ, ইউডি আছে। ইউপির অর্থ হলো ইউটিলাইজেশন পারমিশন, ইউডির অর্থ ইউটিলাইজেশন ডিক্লারেশন। সেইটা বন্ড ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এইটা দিয়ে আপনি ওয়্যার হাউস থেকে মাল বের করতে হয়। এই জিনিসগুলো কি, এটা লেজার মেনটেন করতে হয়, লেজার কিভাবে মেনটেন করে সেগুলো আমরা থিওরি পড়বো, প্র্যাকটিসেও একটু দেখবো। হ্যাঁ, এরপরে এই ওয়্যার হাউস সম্পর্কে বিভিন্ন বিষয় বলা আছে। ওয়্যার হাউস কত প্রকার, ওয়্যার হাউসে কতদিন পর্যন্ত মালামাল রাখা যায়, ওয়্যার হাউস এই জায়গায় আমরা যেখানে বলছিলাম সেই বিষয়গুলো বলা আছে। ওই যে আমাদের সিওপো সাহেব প্রশ্ন করলেন, এখন দেখেন এখানে চলে আসবে bonded warehouse management for different sectors, leather goods 2 নম্বর আসছে, 17 নম্বরে হোম কনজামশনস। কিছু কিছু ক্ষেত্রে আপনি হোমেও কনজিউম করতে পারবেন। তো এতগুলো বিষয় হলো দেশের বাইরে, এই একটা বিষয় হলো হোম কনজামশনস, ঠিক আছে? হোমেও কনজাম করতে পারবেন, কিন্তু সেটা মাস্ট হ্যাভ টু উইদিন দা নর্মস, উইদিন দা ইস্যু অফ দা ল এর ভিতর দিয়ে করতে হবে। ফ্রোজেন ফিশ এগুলো কিন্তু সব এক্সপোর্ট। রাফ অ্যান্ড পলিশ ডায়মন্ড, শিপ বিল্ডিং, এক্সপোর্ট প্রসেসিং জোন, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, বাংলাদেশ হাইটেক পার্ক, ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউস অ্যান্ড ডিউটি ফ্রি শপ। এর কিছু কিছু আবার কিন্তু হোম কনজাম্পশনে আছে, দেশের ভিতরে হয়। কন্টিনিউয়াস বন্ডেড ওয়্যার হাউজিং, সাবকন্ট্রাক্টিং অ্যান্ড ইনবাউন্ড ট্রান্সফার, এগুলো হলো ওয়্যার হাউসের প্রকারভেদ। বন্ডের টেনিউর কোনটা কতদিন হবে সেগুলো আমরা আলাপ করব। হুম। এরপরে আমরা আলাপ করব ইনবন্ড, আমরা আলাপ করব এক্সবন্ড। ইনবন্ড হলো মাল যখন আসবে, আমি যখন রেজিস্টারে এন্ট্রি দেব, মিন বিদেশ থেকে মাল আমার ওয়্যার হাউসে চলে আসলো, এটা ইনবন্ড। যখন আমি উপকরণ বের করে নিয়ে যাব, নিয়ে যে কি করব, আবার আমি ফিনিশ প্রোডাক্ট তৈরি করব, মাল যখন বের করব মিন র মেটেরিয়াল, সেটা হলো এক্সবন্ড। এরপরে অডিট আছে, ইন্সপেকশন আছে, ফাইন, পেনাল্টি অ্যান্ড রিভিশন এগুলো আছে। আর আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সবগুলো প্র্যাকটিস দেখাবো। মোটামুটি আমাদের এই আলোচনা এই পর্যন্ত। আমরা এরপরে আলোচনার আমরা মোটামুটি এই জায়গায় শেষ করব। আমাদের আরো কিছু সময় আছে, আরো প্রায় 10 মিনিট পর্যন্ত আমরা যে প্রশ্ন আলোচনাগুলো করলাম এইটার উপরে আপনাদের যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। যেহেতু আজকে ফার্স্ট সেশন, ফ্রম দ্য ভেরি বিগিনিং ইফ ইউ হ্যাভ এনি রেশনাল ওপিনিয়ন, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব। উম, আমরা সেটা ইনসার্ট করব এই কোর্সকে, কোর্সকে মোর অ্যাট্রাকটিভ করবার জন্য, মোর ভ্যালুয়েবল করার জন্য, ইম্পর্ট্যান্ট করবার জন্য, ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য করার জন্য সেটা করব। এখন কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্ন বলেন, যদি কোনো মতামত থাকে মতামত দেন। আর ক্লাস এইভাবে করলে ভালো হয় না অন্য কোনো ভাবে করলেও ভালো হয়, সেটা হলে আপনারা আপনাদের কথা এখন আপনারা প্রশ্নগুলো করতে পারবেন, প্রশ্ন করেন যদি আমার কোনো একটা প্রশ্ন কোশ্চেন থাকে। ছিল বলেন। বন্ড হাউসে যেহেতু আমার মালটা রাখবো, এই ক্ষেত্রে কি ভাড়ার নিয়ম কানুন আছে, কি ভাড়া দিতে হবে কি? আছে আছে আছে, দিতে হবে, দিতে হবে, আছে।
ও স্যার, স্যার আপনার যখন একটা কারেন্ট চলে গেছিল তখন একটা কোশ্চেনের অ্যান্সার দিছিলেন কিন্তু শুনতে পাইনি। কি ওটা ছিল কোনটা বলে তো? এক্সাইজ ডিউটির একটা অ্যান্সার হুম দিছিলেন, হুম তা ওই যে শুনতে পাইনি আর কি। এক্সাইজ ওই ডিউটিটা যে প্রশ্ন ওটা ছিল ওটা কি ডাইরেক্ট ট্যাক্স না ডাইরেক্ট না ইনডাইরেক্ট ট্যাক্স? ইনডাইরেক্ট? হ্যাঁ, ইনডাইরেক্ট, হ্যাঁ। ইনডাইরেক্ট। এখন শোনেন, প্রশ্ন উত্তর আপনি দিন। আমরা ইনডাইরেক্টের বলছি করের দায় এবং ভার করদাতা বহন করে। এক্সাইজ ডিউটির দায় এবং ভার কে বহন করে? করদাতা বহন করে, এটা ফিনিশ। ডাইরেক্ট করদাতা। ট্যাক্স। আর কি বলা লাগবে? জি না স্যার। ওকে, আর আর বলেন, আর আর কি, আর কোনো আ- প্রশ্ন? আর স্যার ওই যে আপনি যে ওই যে যে কাস্টমসের যে ধারাগুলো বলছেন, যে আপনি বলেন যে ওই লাইসেন্সিং 8 থেকে 13, তারপরে কাস্টম ডিউটি যে ইম্পোজিশন অ্যান্ড এক্সাম্পশন 18 থেকে 35, ডিক্লারেশন অফ গুডস এন্ড ক্লিয়ারেন্স 81 থেকে 97, কাস্টমস ওয়ারেজিং 108 থেকে। স্যার এই মোটামুটি এই রেঞ্জ পর্যন্ত ধারাগুলো পড়লে কি আমাদের এক্সামের জন্য কি যথেষ্ট? আমরা প্রত্যাশা করি সেইটা, ওইটা ইয়ে করে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা এইগুলো মোটামুটি এইগুলো প্রত্যাশা করছি। এর ভিতরেই ভাই এইটা পড়তে গেলে কতদিন লাগে? না এমনিতে তো স্যার আজকে যে আপনি যে গাইডলাইন দিলেন, এটা তো ভাস্ট কোর্স, হুম অনেক বিশাল। মানে কাস্টমসের এটা অনেক দেখা যাচ্ছে যে অনেক বিশাল। না না, এটা এত হতাশ হওয়ার কিছু নেই। আমরা যখন পড়বো, আমরা বললাম 50টা ধারা আমরা পড়বো। জি, সব তো একেবারে হাফেজ সাহেবদের মতো ওই রকম তো আমরা মুখস্থ করব না। আমাদের বুদ্ধিবৃত্তি আছে না, আমাদের জি নলেজ স্যার। আছে, আমাদের প্রজ্ঞা আছে। আমরা যেরকম ধারণা দিয়ে হুবহু, আমাদের তো লেখার দরকার নেই, যাতে আমরা কনসেপ্টটা আমাদের পরিষ্কার থাকে, আমরা সেটা দেখবো। ঠিক আছে, হুম, জি স্যার। হতাশ হওয়ার কিছু নেই। এবার দেখবেন যখন আপনি ফর্মুলা গুলো বুঝে যাবেন না, তখন যে অঙ্কই দিক না কেন আপনার জন্য করা সহজ হয়ে যাবে। জি, জি, জি। হুম। আর কোনো প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন ছিল, মানে একটু আউট অফ সিলেবাস আর কি। হুম হুম এই যে মানে এখন যে মানে এই ইন্টারন্যাশনাল ট্রেডে যে দেখা যাচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের সাথে যে ইন্ডিয়ার একটা এফটিএ হচ্ছে, এইটার কারণে কি আমাদের গার্মেন্টস সেক্টর কি কোনো ক্ষতিগ্রস্ত হবে কি? ইউরোপীয় ইউনিয়নের সাথে তো ইন্ডিয়ার ভালো সম্পর্ক। প্রবলেমটা লাগছে আমেরিকার সাথে। না কিন্তু এরা যদি ট্যাক্স ফ্রি, মানে এফটিএ করে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যে ট্যাক্স ফ্রি যদি তাদের পণ্য ঢোকে, তাহলে আমরা কি সেক্ষেত্রে আমাদের কি কোনো প্রবলেম হবে কি? একটা জিনিস চিন্তা করেন, আমাদের আমাদের প্রোডাকশন, ইন্ডিয়ার প্রোডাকশন কাছাকাছি না? হুম, আমাদের হ্যাবিট, ইন্ডিয়ানদের হ্যাবিট কাছাকাছি হ্যাঁ, না? হ্যাঁ, কাছাকাছি। তো একই বিষয়ে যখন আপনি এক্সপার্ট হবেন, প্রত্যেক প্রতিবেশী দেশের সাথে দেখবেন সম্পর্কটা ভালো থাকে না। কারণটা কি? কারণ হলো ওই দুটো কম্পিটিটিভনেস। দেশ, হ্যাঁ, কম্পিটিটর থাকে। এই জন্যই যদি কোনো কারণে ইন্ডিয়াও গার্মেন্টস এক্সপোর্ট করে, আমিও গার্মেন্টস এক্সপোর্ট করি, এখন ইন্ডিয়া যদি ইনসেনটিভ পায়, আমি যদি না পাই, আমি ক্ষতিগ্রস্ত হব কিনা? তা তো অবশ্যই। ইন্ডিয়া গার্মেন্টস এক্সপোর্ট করে, আমি গার্মেন্টস এক্সপোর্ট করি, আমার জিএসপি আছে, ইন্ডিয়া জিএসপি নাই, তাহলে ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হবে কিনা? হবে। আমার 50%, 25% ডিউটি, ইন্ডিয়ার 50% ডিউটি, ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হবে কিনা? জি, 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 হবে। এই ব্যাপারটা এরকম, বুঝতে পেরেছেন? সবসময় এটা এটা মাথায় রাখতে হবে। আমার একটা প্রশ্ন, বলেন। যদি সময় দেন। হুম যে ইউপিটা আমরা কি লোকাল প্রোডাকশনের ক্ষেত্রে কোনো ইয়ে পাইতে পারি, ফেসিলিটেশন পাইতে পারি? হুম ইউপি, হুম ইউটিলাইজেশন পারমিশন, এটা কি আমরা লোকাল প্রোডাকশনের ক্ষেত্রে কোনো ফেসিলিটিস পাইতে পারি? আসলে ইউপি আপনি কেন নেবেন? ইউপি হলো ট্যাক্স নাই, এই জন্য তো জি, বন্ডের আওতায়, হ্যাঁ, ইউপি ট্যাক্স ফ্রি। যদি লোকালি কোনো পণ্যের ট্যাক্স না থাকে, তাহলে তো আমার ইউপির দরকার নাই। আর যদি ওই রকম কোনো স্পেসিফিক কোনো এসআরও অথবা অন্য কোনো দিয়ে যদি গভর্নমেন্ট ফ্যাসিলিটিস দেয়, তাহলে পাওয়া যাইতে পারে, জেনারেলাইজ পাওয়ার কথা না। আমি বোঝাতে পারছি? জি, বুঝতে পারছি। হুম। না, আর আমি আর কোনো চিন্তা প্রশ্ন? করতেছি এরকম কোনো ফ্যাসিলিটিস আমরা রিচ করতে পারি কিনা, যে মানে ইউপি যদি আপনাদের ফ্যাসিলিটি। বললাম না, যদি স্পেশাল সরকার তো ধরে কি, আমরা দেখবো আইনের 126 নম্বর ধারাতে, সেখানে কি করছে, ভ্যাট আইনের 126 যদি আমরা যাই,
সরকারের যে কোনো জায়গাতে গভর্নমেন্ট পাবলিককে ডিউটি বেনিফিট দেওয়ার সুযোগ আছে, কাস্টমস আইনে সুযোগ আছে। সরকার কি করে? সরকার তো সবসময় জনগণের স্বার্থ চিন্তা করে, নাকি সরকারের স্বার্থ চিন্তা করে? জনগণের স্বার্থ সে চিন্তা করে। জনগণের স্বার্থ চিন্তা করবে। সরকার যদি দেখে ফর দ্য সেক অফ হার সিটিজেন দে মে ইউজ দে মে ইস্যু এনি সোর্স অফ অর্ডার, এটা হতে পারে এক্সামশন, হতে পারে ইম্পোজিশন। এখন ইউপিতে যেটা হচ্ছে সেটা হলো আমার এক্সামশন হচ্ছে, সরকার যদি মনে করে না এই সেক্টরে আমার দেওয়ার দরকার, দিতে পারে, দেবে, এটা আর কি। তো জেনারেলাইজড আইনে এটা হয় না, এটা নাই। যেরকম ধরেন আমাদের ভ্যাট আইনে ফার্স্ট শিডিউল, ফার্স্ট শিডিউলে কি হয়? ভ্যাট আইনের ফার্স্ট শিডিউলে যে পণ্য বা সেবার নাম আছে সেগুলোর উপরে কি ভ্যাট হয়? বলেন, হয় ভ্যাট? জি না স্যার। হয় না, ভ্যাট হয় না। শুধু তাই না, ভ্যাট তো হবেই না, হিসেব কিতাব না রাখলেও চলে। আবার 126-এ ফার্স্ট শিডিউলে নাই, কিন্তু 126-এ কিছু পণ্য অব্যাহতি আছে এসআরও দিয়ে তৈরি করা, সেগুলোতেও হবে না। আবার কাস্টমস আইনে দেখেন ঠিক উল্টা, ফার্স্ট শিডিউলে যেটা আছে সেটার উপরে ভ্যাট হবে, সিডি হবে, আরডি হবে, এসডি হবে, ঠিক আছে। এসআরও অব্যাহতি দিয়ে এসআরও দিয়ে অব্যাহতি দেওয়া আছে, ঠিক আছে, এইরকম। তো আইনে আইনে যদি সরকার মনে করে আমার এই পণ্যে এটা দেওয়া দরকার, দিতে পারে। সেক্ষেত্রে স্পেসিফিক পণ্য যদি সামনে কোনোটা আসে সেইটা নিয়ে তখন আলাপ করে দেখতে হবে এইটাতে আছে কি এটাতে নেই। আমি কি বোঝাতে পারছি? স্যার। ওকে, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? ভ্যাটের বইটা পড়ে তো শেষ করতে পারে না, কাস্টমস আইন আবার নতুন করা স্যার। আমরা তো সবাই ভ্যাট প্রফেশনের সাথে আছি, তো এটা তো অনেক পড়তে হবে যেভাবে মনে হচ্ছে। এটা একটু যদি শর্ট করে দেওয়া যায় ভালো হয়। শর্ট যে করে কোন তো আপনি পড়েন না, এত হতাশ বললাম তো। আমরা তো কোন কোন বিষয়গুলো আমরা এট এ গ্ল্যান্সে দুটো সেশন, আজকে কয়টা শীট আলাপ করা হয়েছে? দুটো না? জি স্যার। আমাদের কিছু সংজ্ঞা, এত হতাশ হওয়ার কিছু নেই। আমরা সংজ্ঞাগুলো পড়লে আর স্পেসিফিক 2-3টা ক্লাসে আপনাদের কনসালটেন্সি কোর্স শেষ। কিন্তু আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন সেইগুলোর জন্য তো আপনাদের জানতে হবে, না জানলে তো আস্তে আস্তে, এখন একটু পড়লেন, তারপরে আস্তে আস্তে সেগুলো পড়বেন, প্র্যাকটিস করবেন, সামনে যখন আসবে সেগুলো প্র্যাকটিস করবেন, আগাতে থাকবেন, ভয় পাওয়ার কিছু নেই। স্যার, যখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, যে আমরা স্টাডি করতে যে যদি কোনো প্রবলেমে পড়ি, যদি কোনো পরামর্শের দরকার হয়, সেক্ষেত্রে স্যার কিভাবে আপনার সাথে ফোন করে? নাম্বার লেকচার শিটে দেখেন, ফোন নাম্বার সব আচ্ছা, দেওয়া আছে, এটাই ইমেল ফোন নাম্বার নাম্বার। দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে। ওকে, ওকে, এটাই স্যার, এই পারমিশনটা স্যার নিয়ে নিলাম আর কি কোনো আপনার কাছ থেকে। টেনশন করা, শুধু বলবেন যে আমি ওই কোর্সের স্টুডেন্ট, বাস। জি স্যার। সমস্যা নেই। ওকে। আর আমি আরেকটা ফোন না ধরতে বললেন ইয়ে করি, উত্তর দিই, বলেন জি স্যার। আরেকটা প্রশ্ন বলেন। আরেকটা প্রশ্ন এই হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রেগুলেশন সম্বন্ধে আপনি বলতেছিলেন, হুম, এইটা শুধু যেমন আমার পেটেন্ট বা অন্য কিছু যেটা আমরা করে থাকি, যেটা ট্রেড লাইসেন্স, পেটেন্ট ইত্যাদি ইত্যাদি, রয়্যালটি, এইটার সঙ্গে আপনি একটা কথা বলছিলেন ওখানে, যেমন রাজশাহীর আম বা নাটোরের চাল ইত্যাদি, এই কথাটা বলতেছিলেন। তো জিআই। এর সঙ্গে কি এটা তো প্যাটেন্ট নাই, জিআই এটা তো প্রোডাক্ট এটা প্যাটেন্ট নেই না, জিআই, জিআই। সেক্ষেত্রে জিআই প্রোডাক্ট। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হুম, শুনুন, এইগুলো নিয়ে পড়বো না আমরা খুব একটা, হ্যাঁ, কিন্তু এইগুলো আমাদের আইনে আচ্ছা, আছে। আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য, ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিজেই 200 নম্বর পড়ায় অনার্সে, ঠিক আছে। ইন্টেলেকচুয়াল জিআই অ্যাক্ট হবে। জিআই অ্যাক্ট হচ্ছে কি, ভৌগোলিক নির্দেশক পণ্য। এই ভৌগোলিক নির্দেশক পণ্যর কিছু মর্যাদা আছে। যেরকম আপনার জামদানি শাড়ি, ইন্ডিয়া কোনো ক্রমে বলতে পারবে না এটা তার, ঠিক আছে। এইগুলোকে ডেভেলপ করার জন্য সরকারের কিছু স্পেশাল স্কিম থাকে। সারা পৃথিবীতে এই পণ্যগুলো যদি এক্সপোর্ট হয় তারা কিছু ফ্যাসিলিটি এনজয় করে, বুঝতে পেরেছেন? সেটা, এই বিষয়গুলো ওই জায়গাতে থাকে, হ্যাঁ। এইগুলো
এইগুলো এই আইনের সাথে সংশ্লিষ্ট। আমরা যেটা বলছি এই আইনে এই বিষয়গুলো আলাপ করা আছে। যদি এক নম্বরের একটা প্রশ্ন চলে আসে, আচ্ছা বলেন তো কাস্টমস অ্যাক্টে কি প্যাটেন্ট রাইট অথবা জিআই নিয়ে আলাপ করা আছে কিনা, আমাদের ভৌগোলিক নির্দেশক কোনো পণ্য আছে কিনা, এইরকম কোনো প্রশ্ন যদি আসে, আপনি যে আলাপগুলো শুনলেন আপনি লিখতে পারবেন না, উত্তরটা দিতে পারবেন না। এই জন্যই ওই জি বিষয়গুলো নিয়ে আলাপ করা। আমি কি বোঝাতে পারছি? মানে এইটাতে একেবারে 100 ভাগ ব্রেন ইনভলভ করার দরকার নাই। ঠিক আছে, যে আমাদের এবার কথা হচ্ছে যে কি হবে, আমাদের একটা এমসিকিউ টাইপের টেস্ট হতে পারে 100 নম্বরের যদি হয়। আর এইরকম যদি কোনো প্রশ্ন আসে, দু একটা প্রশ্ন তো থাকবে, তাহলে যাতে আমরা সেই প্রশ্নগুলোর আনসার করতে পারি সেইগুলোকে চিন্তা করেই এইভাবে একটু বলা হয়েছে। ঠিক আছে, স্যার এমসিকিউ স্যার আরেক রিটেন পরীক্ষা কি একদিনে হবে না আলাদা আলাদা হবে? ওইটা আপাতত প্রথম হবে বা এখনো হয়নি, ওইটা ডিসিশন হয়নি। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন, ওই আপনি যে আমি যে প্রথমে যে বললাম যে চ্যাপ্টার গুলো ক্লাসিফাই করে দিচ্ছেন আপনি, হুম। হ্যাঁ এগুলো পড়লে মোটামুটি আশা করি হয়ে যাবে। হ্যাঁ সেক্ষেত্রে এটা কি এমসিকিউর ক্ষেত্রে প্রযোজ্য? এখন দেখেন, আমি তো প্রশ্ন করব না, না না না, ছেলে আচ্ছা পেলে ঠিক কিছু আছে। সময় আছে, কোনো সময় প্রশ্ন পরীক্ষা দিয়ে হাসতে হাসতে বের হয়। আপনারা যখন পরীক্ষা দিচ্ছেন, আপনাদের সন্তানরা এখন পরীক্ষা দিচ্ছে, কাঁদতে কাঁদতে বের হয়, দেখছেন কখনো? স্যার দেখছি স্যার। দেখেননি? জি স্যার। এই জন্যই আমরা একটু বেশি পড়ার চেষ্টা করি, যাতে আপনারা ওকে, হাসতে হাসতে বের হইতে পারেন, ঠিক কিনা? ঠিক আছে স্যার। আর ওই স্যার এমসিকিউর কভারেজটা একটু গাইডলাইন দিয়ে দিন যে অবশ্যই, এই পর্যন্ত পড়লে। ইনশাল্লাহ, জি স্যার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো স্যার ঠিক আছে আজকে তাহলে বলেন, বাদে হ্যাঁ একটা বলেন, প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার। বলেন। স্যার আমার একজন স্বনামধন্য ভ্যাট কনসালটেন্ট আমাকে একটা পরামর্শ দিয়েছিল এরকম যে দেশের ভিতরে থাকার পরেও যদি আমি ওই কি বলে ডলারের মাধ্যমে আর কি কোনো কিছু পারচেস করি বা সেল করি, সেল করলে আর কি সহজ কথায়, সেক্ষেত্রে সেটাও নাকি এক্সাম হিসেবে কাউন্ট হবে, এটা কি হ্যাঁ, ঠিক? ওটা তো আজকে আমরা আলাপ করছি, আমরা ডিমড এক্সপোর্ট আলাপ করছি না, প্রচ্ছন্ন রপ্তানি। উনি প্রচ্ছন্ন রপ্তানির কথা বলছেন। ভ্যাট আইনের আমরা যখন ভ্যাট আইন সেটা পড়াইছি, দুইয়ের দেশের দুইয়ের ভেতরে ধারা 2 উপধারা ডলারের 62, মাধ্যমে ধারা 2 উপধারা 82, 62তে আমরা প্রচ্ছন্ন রপ্তানির কথা বলছি। ডেফিনিট প্রচ্ছন্ন রপ্তানির সংজ্ঞা হলো যেই পণ্য দেশের ভিতরে সরবরাহ হবে, ভোগ হবে বিদেশে, বিদেশে ভোগের নিমিত্ত দেশের ভিতরে সরবরাহ হবে, সেটা প্রচ্ছন্ন রপ্তানি হিসাবে বিবেচিত হবে। এরপরে আরো কন্ডিশন আছে, সেটা ফরেন কারেন্সিতে হইতে হবে, আরো কি কি রুলস রেগুলেশনস আছে। হ্যাঁ স্যার, স্যার তা আমার আজকে আমার আমরা সেটা আলাপ করছি, হবে। ভিতরে ইউজ হবে সেটা, হ্যাঁ, আমি যে জিনিসটা সেল করতেছি সেটা দেশের ভিতরে ইউজ হবে, কিন্তু আমি পিওরটা এইভাবে পেয়েছি যে এটা ইয়ার ডলার কারেন্সি দেওয়া আর কি। বললেন তো একটা উদাহরণ দিয়ে, বললেন তো একটু বোঝায়, বললেন তো কি একটা ব্যাংকে একটা সার্ভার টাইপের কিছু দিচ্ছি, তো সে আমাকে যে পিওটা দিচ্ছে সেটা আছে। সে আছে লোকাল ট্রেডিং, আমি বললাম ঠিক আছে। আমাদের এক্সপোর্ট, আমাদের ইপিজেড যেগুলো, এইগুলোতে প্রচ্ছন্ন রপ্তানি হয় না, সরাসরি রপ্তানি হয়। ডেফিনিট এইগুলো হলো আইনের একেবারে এক্সপার্টাইজ, ঠিক আছে, যারা একেবারে সবচেয়ে আপার লেভেলের স্টুডেন্ট। হ্যাঁ, আপনি ফরেন কারেন্সিতে ফরেন কোম্পানির মাধ্যম দিয়ে সেবা নেবেন, বিদেশে প্রদত্ত সেবা, দেশের বাইরে প্রদত্ত সেবা কি হবে সেটা আলাদা। আপনি তো পণ্যে যাননি, আপনি তো আবার সেবাতে চলে আসলেন। আমি কি বোঝাতে পারছি তো? কোনো জিনিস বুঝলে আপনার, এত সময় আমরা কিন্তু কমোডিটি নিয়ে আলাপ করলাম, আপনি কিন্তু ধাম করে কি সার্ভিসের ভিতরে ঢুকলেন। ভ্যাট আইনে কমোডিটি এবং সার্ভিস দুটো নিয়ে আলাপ করা হয়েছে, এবং দুটোর রুলস রেগুলেশনস কিছু কিছু ক্ষেত্রে ভাইস ভার্সা আছে। যে এরকম আমরা রিভার্স সার্চ, গতদিন ধারা 20 রিভার্স সার্চের কথা আলাপ করছি না, রিভার্স সার্চ কেন হয়েছে সেটা নিয়ে আলাপ করছি। তো জি আমরা স্যার। এত সময় আপনি বলছিলেন পণ্য, এখন চলে গেলেন সেবাতে। ডেফিনিট ঠিকই আছে, উনি ঠিক বলছেন, ভুল বলেননি। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কিছু? রি এক্সপোর্টটা কি? রি এক্সপোর্ট রি এক্সপোর্ট হ্যাঁ ওটা রি আমরা আলাপ এক্সপোর্ট। করব, আমরা আমাদের ডিটেল যেদিন আলাপ আছে
অনটাফো আছে, রি এক্সপোর্ট আছে, কত পার্সেন্ট ভ্যালু এডিশন করতে হয়, দেশের ভিতরে আনা যায় কিনা, প্যাকিং চেঞ্জ করা যায় কিনা, কাগজপত্র কোন কোন ক্ষেত্রে চেঞ্জ করা যায়, কর্তৃপক্ষের অনুমোদন লাগে কিনা, লাগলে কিভাবে লাগে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আমরা ডিটেল আলাপ করি। যেহেতু আমাদের ক্লাস আছে, এই জন্য ওইটা নিয়ে এখন আমরা আলাপ না করি। আমার কাছে কথা হলো, যেইটা নিয়ে আলাপ করা হয়েছে এইটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনারা শেষ করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের তো পরবর্তীতে আগানো আরো সহজ হবে নাকি? জি স্যার। তাহলে আমরা আজকে শেষ করি। জি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম।